আমার নাম হাসান আহমেদ। হাসান আহমেদ, বয়স কত? 35। 35। আপনার জন্ম জেলা কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। বলেন হাসান ভাই, কি গল্প আপনার একেবারে ছোটবেলা থেকেই শুনতে চাই। ছোটবেলা হ্যাঁ? থেকে শুরু করি না। আহ, আমি একজন গৃহস্থ পরিবারে জন্ম আমার। বাবা কৃষক ছিলেন? আমার বাবা কৃষক ছিলেন। হুম, তা আমার বাবা কৃষক ছিলেন, কিন্তু আমরা ছোট্ট থেকে দেখেছি আমাদের অনেক সম্পদ আর কি, হুম। প্রায় 30 বিঘার মতো আর কি। আমরা নিজেদের জমি? জি জি, নিজেদের। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 7 ভাই 2 বোন। ওকে। হুম। তখন ছোটবেলায় আমি আবার একটু আলসা ছিলাম, কাজ কাজ করিনি, হুম, একটু মানে দুষ্ট ছিলাম আর কি। তা কাজ করি না আমি। ওই যখন ক্রিকেট খেলাটা আপনার হতো, এই যে 1990 আর কি, 1999 যখন ওয়ার্ল্ড কাপ হয়, তখন আমি এত ইনিশে মানে হয়ে গেছে আমার, এই খেলা না দেখলে আমার ভালো লাগে না। আচ্ছা। যখন যেখানে খেলা হইতো আমি যেতাম গা। কোন কোন ক্লাসে আপনি ওই সময় পড়ছেন, পড়াশোনা করেন? পড়ছিলাম 3 পর্যন্ত। এই সময় 3 পর্যন্ত পর্যন্ত পড়ে আপনি বাদ দিয়ে দিয়েছেন? আর দিয়ে দিছি আমি, আর যাইনি। কিন্তু আমার এরকম কাজ করতো যে আমি জীবনে বানান পারবো না। হুম, হ্যাঁ, কিন্তু আমি সব পারি, অঙ্ক পারি, হিসাব পারি, সব পারি। কিন্তু তারপর থেকে যেমন ক্রিকেট খেলায় যখন আসক্ত হইলাম, যখন আপনার এই ক্রিকেট খেলা আমি 2099 থেকে 2000 সালে যখন মর্যাদা পাইলো বাংলাদেশ ইন্ডিয়ার সাথে, এরকম কোনো ভুল নাই যে আপনার একটানা 10 বছর মতো আমি না দেখছি। হুম। ঠিক আছে, আমি এরকম হয়েছে আপনার ওই যে আটা রুটি, যেটাকে বলে রুটি, আমাদের মানুষ লইতো মানে 10-12 জন 20 জন, ওই তাদের জন্য রুটি বানাইতো। আমি কি করতাম, আগে সকালবেলায় 2টা রুটি আপনার ওই কোর্সে রাইখা দিতাম। আচ্ছা। রাইখা দিতাম, ওই খেলা পরের দিন খেলা, আমি খেলার মাঠে চলে যেতাম। তো খেলা দেখতাম। তো খেলা দেখতে 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 আমি ওই যে লেখাপড়া, আমার আব্বা বলছে যে তুই লেখাপড়া কর, তোর কোনো কাজ করতে হবে না, যেহেতু তুই কাজ টাজ করস না। আমরা সবাই মানে আলগিরস্তে আমাদের লোকই নাই, আর এমনি যখন ধান দেওয়া লাগে তখন আপনার গিয়া লোক লইতো। তা আমাদের এলাকাটা হচ্ছে 100 ফুটের মাথায়, যে নতুন বাজার 100 ফুটে, যেটা পূর্বাঞ্চল এখন যেটা। হ্যাঁ, ওখানে একটা বাজার বসতো, এখন তো বাজারটা নাই। হ্যাঁ। হ্যাঁ, আর তারপর আপনার আপনার জমিগুলো কি আছে না সব নিয়ে গেছে? সব বসুন্ধরা নিয়ে গেছে। হ্যাঁ, আপনারা কি বিক্রি করেছেন নাকি? বিক্রি করেছি, বিক্রি করছেন? একজন এক রেডি বিক্রি করছে। আচ্ছা। এখন এলাকার মানুষের নাই, বসত বাড়ি আছে, গ্রাম আছে, কিন্তু আউট জমিন গুলা বিক্রি করে লাইছি। আচ্ছা। তো বিক্রি করে কেউ টাউন বাড়ি কিনছে, 3 বিঘা জায়গা বেশি 1 কোটি 1.5 কোটি টাকা এরকম। তো টাকা পাইছেন তো? হ্যাঁ, টাকা পাইছি। ওকে। এমনি হোক। তারপরে কি হলো বলেন? তারপর আপনার যাই হোক হইতে 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 আপনার এক সময় আমি বড় হইলাম। বড় হইবার সাথে আমার বাপ মারা গেছে আজ থেকে 16 বছর আগে। আমার বিয়ের 6 মাস আগে মারা গেছে। তা মারা গেছে পরে আপনার আমি কইছিলাম যে আমি ক্রিকেট খেলাবার পারি, যে খেলাবে ভর্তি হবো। তখন আমার বয়স ছিল 20 বছর। তারপর আমি কি করলাম, যে মাথায় আসলে আমার মহল্লায় পাশেই একটা মেয়ে আর কি, অনেক ভালো লাগে ওরে। তো ওরা ভালো লাগে, আমি আর কই না। তা কই না করে তখন আমি আর কি করলাম, জমি বিক্রি করলাম 3 বিঘা। 3 বিঘা জমি বিক্রি করে বাড়ি করছি, ওই 3 সিট বিল্ডিং, আর আপনার ফার্ম দিছি। যে আমি চিন্তা করছিলাম প্রথমবার যে ফার্ম দিব, আর এখান থেকে গাই গরু কিনবো, গাভী গরু কিনবো, ডেয়ারি ফার্ম দিয়েছিলাম। তারপর বলছিলাম যে আমি যেখানে যে টাকা ইনকাম আসে আমি খেলাবে ভর্তি হবো, খেলা খেলবো। তারপর আমি আর ওই যে ওদিক দিয়ে আপনার জিনিসটা নিশে গেল গা, আমি ওই যে মেয়ের প্রস্তাব দিলাম। আর আমি যে মেয়ে, ওই মেয়ে আর আমার বড় বোন বিয়ে হয়েছে, ওর বোন হয়েছে জাল, 2 বোন আর কি। আচ্ছা। ওই কেমনে জানছে আমি একটা আংটি বানাইছি, তখন ওই কেমনে জানা দিল। তারপর এটা নিয়ে জানা জেনেছে, আমার বলছে যে ওরা কি তুই বিয়ে করবি? আমি বলছি হ্যাঁ করবো। পরে আপনার ওই যখন আমি বিয়ে করি তখন আমার বউ আবার রাজি ছিল না, আপনাকে বিয়ে করতে চায় না। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স 20 আর আমার বউর বয়স 14। আচ্ছা। তারপর যাই হোক আমার যে বাড়ি ঘর, টাকা সম্পত্তি, জায়গা সম্পত্তি, আর ফ্যামিলি সবাই রাজি। তারপর বিয়ে করার সময় আপনার কি ছিল? ওই সময়টাতে কি করতেন আপনি? কিছু করতেন? বেকারি, কিছু বেকার, কিছুই করেন? এই সম্পত্তি মাত্র পাইলাম। আর আমরা তো গৃহস্থ মানুষ, আমাদের বাড়িতে 10-15 জন থাকতো। হ্যাঁ, আমরা আঙ্গ তো কিছুর অভাব ছিল না। তা আমার সবার বড় ভাই উনি এসএসসি পড়ছে, আর আমরা কিছু কিছু ভাই কিছু কিছু লেখাপড়া করছে। তাই আমাকে যে জিনিসটা আমরা লেখাপড়া করতে পারি না, কারণ রাস্তাঘাটে যখন হারতাম ময়মুরি বেরোবে তো বিয়ে পাশ করে রিক্সা চালায়, লেখাপড়া করে কি করবো? তখন মাথা খেলছে, তাই আমরা কি করবো? লেখাপড়া করে রিস্কি চালাইতে আপনার ছোট মন, তখন আর বুঝি নেই। তখন আপনার এই খেলা খেলতে খেলতে আমি একটা জিনিস শিখে লাইলাম। আপনারা বাংলাদেশের চৌধুরী জাফরুল্লাহ সারাফত স্যার যে কমেন্টটি দেয়, হ্যাঁ, আমি ওনার মানে আমার যদি কেউ ফেস না দেখে, মানে বাংলাদেশের সব মানুষ বলবে যে উনি দিতেছে কমেন্টটা। তো আমি যখন ফাইনাল খেলা হয় আমাদের এলাকায়, গণ্যমান্য লোক আমাকে নেয়, কিংবা বাইরের এলাকায় ফাইনাল খেলা হইলে আমি যাই। তো তখন যখন আমি ভয়েস দেই, তখন এই সব মানুষ খেলার টেলা ভাঙ্গে আমার সামনে আইসা পড়ে দেখতো। এরকম হয়, হাজার হাজার মানুষ আইসা পড়ে দেখার জন্য।
পরে আমাকে অনেক মনে ব্যস্ততা লেগে যায়, তুমি অনেক ভালো কইতেছো, তুমি কইবা, অন্য কেউ দিবে না। আবার অনেক দর্শক বলে ভাই আপনার জন্য আইছি, খেলা দেখার জন্য আইসিনি, হ্যাঁ আপনার বয়স শোনার জন্য আইছি। আবার আমি যে খেলায় না যেতাম ওই খেলায় দর্শক এত হয় নাকি। আচ্ছা। হ্যাঁ, তখন আমার বলতো যে তোর তো ভাষ্যকার ওনার মতো হয়। তারপরে আমি তো নিজেও জানি না যে ওনার মতো কেমনে হয়ে যায়। তারপর আমি এই যে বিদেশ যাওয়ার আগে আপনার একটা রেডিও এর মাধ্যমে ঢাকা মহাখালী ইউনিভার্সিটি আর ব্র্যাক ব্যাংকের 7 তলা একটা অডিশন হয়েছে। আপনার অডিশনে দিলাম, বিপিএল চলাকালে অডিশন দিলাম। তখন জাফরুল্লাহ সারাফত স্যার ছিল বিচারক। তখন আমি ওনার সাথে যখন কমেন্টে দিলাম 2টা বল ডেলিভারি মনিটরে, তখন ওটি বলছে যে কাটিং, তুমি তো নকল করছো। আমি বলছি স্যার আমি তো দিলাম না মতো হয়ে যায়, আমি কি করবো? পরে বলছে তোমার ভাবে বলো। আমি বলছি স্যার আমার মতো আমি পারি না, আমি আপনার একটা ফ্রেন্ড। পরে উনি বললো যে তবে তো হবে না, নকল করলে তো হবে না। আমি বলছি স্যার কিছু বিশ্লেষণ করি খেলার ব্যাপারে। তো উনি বলছে যে করো। 99 কিভাবে 2000 সালে টেস্টের মর্যাদা পাইলো, তখন আমি করলাম। পরে উনি এসে আমার জড়ায় ধরে বললো যে এটা কিভাবে সম্ভব। তারপরে বললো ঠিক আছে, এটা তো নতুন প্রথমবারের মতো অডিশন দেওয়া হলো, তোমাকে আমরা নিশ্চয় রাখবো। তারপর আমি চলে আসলাম। আর এর ফাঁকে আরো অনেক কাহিনী আছে। তখন যার পর যে পিছনে চলে যাই, বিয়ে করলাম। বিয়ে করার পরে আপনার আর খেলার ভর্তি হইলাম না, তখন সংসারের জীবনে চলে গেলাম। তা আপনার আমি 2008 সালে লাস্টে দিয়ে যখন আমেরিকা সরকার পাশ হলে পরের দিন আমি গাবি গরু আনলাম 1.5 লক্ষ টাকা করে। কত? 1.5 লক্ষ টাকা করে এক একটা গাবি, সাভার হেমাদপুর থেকে। তারপর আপনার আধা মন করে দুধ দিত, 2টা গরু দুধ দিত 37 কেজি সকাল বিকাল। আর ওগুলো গরুগুলা গাপ রাখে নাই, মানে এক সিজনে খাইছি, পরে আর গাপ রাখে নাই। তারপর 30,000 টাকা করে বিক্রি করছি কষে করে। তখন 250 টাকা কেজি মাংস ছিল। তারপর আমি কি করবো, এখন তো এতগুলা টাকা নষ্ট হয়ে গেল। 1 বিঘা জমিন বিক্রি করছি 3 লক্ষ টাকা, আর আপনার 2টা গরুর দামে 2.5 লক্ষ টাকা। আর এখন বর্তমানে 1 বিঘা জায়গার দাম আছে আমাদের এলাকায় 90 লক্ষ টাকা। তারপর আমি বললাম যে না, বিদেশ যাবো। তারপরে আমার যে ওই বন্ধুটা সবসময় থাকতো, ছোটতেই আমার লগে থাকতো, এক মহল্লারই। তো আমার আবার 8 বছরের বড়। তো ওরা আবার দরিদ্র পরিবারের। তো ওই আমার বললো যে তুই নতুন বিয়ে করছ, তুই যদি বিদেশ চলে যাস, এমনি তোর কাছে রাজি হয় না, কিবা আর এখানটা যাইবো, তুই বিদেশ পরে যা, একটা সন্তান টন্তান হইলে পরে তুই যাইস। আমি বললাম যে অত ছোট্ট মানুষ, আমি হয়তো বিয়ে করে লেছি, কিন্তু যদি বাচ্চা হইতে গিয়া একটা সমস্যা পড়ে তখন। ওরা যাই হোক, পরে 6 মাস পরে আমার প্রথম সন্তান পেটে আসলো। মানে ওর আসার পরে আমার একটা মেয়ে হলো। পরে আমার মেয়েটা হয়েছে আপনার 8 দিন হাসপাতালে, 8 দিনে মহাখালী মগবাজারে। তখন 1 লক্ষ টাকা গেছে আর কি এমনি। ওর দিন ওই আপনার জন্ডিস ছিল। ওর পরে মানে ইংলিশন দিয়ে ওকে দুধ খাওয়াই দিব আমার, ইংলিশন 12 ঘন্টার মধ্যে। তা জন্ডিস ছিল, এটা দিলাম। যাই হোক, তারপরে প্রথম সন্তান হইলো। তারপর 4 বছর পরে দ্বিতীয় সন্তান আমার, আরেকটা মেয়ে হলো। প্রথমটার নাম রাফিয়া আফরোজ লিমু, ছোটটার নাম হচ্ছে রুয়াইফা আফরোজ সুমু। তারপর আমার দোনোটা মাই আমার অনেক আদরের আছে। আমি দোনোটা মাই ওইটার সঙ্গে 2 লক্ষ টাকা আছে। পরেরটা হয়েছে আপনার রিং রোডের আলসানিতে। পরে আমি বসুন্ধরায় যমুনায় আমার মায়াকে মার্কেট করাইতাম। টাকা আছে, টাকা মনে করে নেই। বউরে সব কিছুই করতাম, ফল টল জুস টুস সবকিছু আছে, মানে কোনো সময় অভাব করতে দেরি। আর আমিও কোনো সময় বিলাসিতা করে নেই, জীবনে একটা দামি ঘড়ি কিনতে নাই, একটা মোবাইল কিনে নেই, কিছু করে নেই। কিন্তু আমার নিশা আছে, টাকা কামাম, ব্যবসা করবো, বিজনেস করবো। মানুষ 5 জন 10 জন 20 জন। সবাই কি করতো যখন আপনার বাচ্চা হলো দুটো? তখন কি? তখন ওই যে গরুর ফার্ম ছিল, ওই গরুর ফার্ম করতেছে। বিদেশ লাভ ছিল গরুর ফার্মে? না, ওইটা লস। আবার ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আবার কিছু জমি বিক্রি করলাম। বিক্রি করার পরে আবার কিছু সার গরু তুললাম, ইন্ডিয়ান বলি, শিলাহার থেকে আনছি। এক একটা গরু 8 মণ 9 মণ আনছি। অসুখ হয়ে গেছে। অসুখ হয়ে যাওয়ার পরে আপনার ডাক্তার আনছি উপজেলা থেকে, 10,000 20,000 টাকা করে গরু বুদ্ধি গেছে। 3 মাস টাকার পরে অসুখ সারা না। তারপরে এক একটা গরু 50-60 হাজার টাকা করে লস হওয়ার পরে আবার গরু আনছি, দেশি গরু আনছি। পরে আবার আরেক গরু গুতা দামাই ডালাই। তারপর আবার বিক্রি করে লাইছি জিততে। বিক্রি করে আবার বলছি যে এইবার কি করবো, দোকান দিচ্ছি, মুদি দোকান এলাকায়। মুদি দোকান 1 বছর করছি। ওই যে বন্ধুটা ছিল, ওই বন্ধু ওর বাপ মারা গেছে। তো ওর বাইরা টিয়েরা খাওয়ান দেয় না।
তা খাওয়ান দেয় না, মানে আমার বাড়িতে আসে আনাগুনা করে, একটা মানুষটাতে দেখলেই বোঝা যায় যে আজকে 3 দিন হয়েছে ওর বাপ মারা গেছে, হয়তো খাওয়ানোর জন্য আইসি, এতদিন আসে নাই। তখন আমি ওরা বলছি আমার স্ত্রীকে যে ওরা খাওয়ান দাও, তা আমার স্ত্রী দিছে। ও সবসময় আইতে, যে কোনো সময় আমি বলছি তুই যে কোনো সময় আবি খাবার খাওয়া যাবি, সমস্যা নেই। আপনার বন্ধু? হ্যাঁ। তারপর এর সাথে পরিচয় কিভাবে আপনার? ও এক পাশাপাশি মহল্লা আমি। আচ্ছা, পাশাপাশি একই সাথে বড় হয়েছেন আপনারা এরকম? না, একই সাথে ছোট থেকে, আমার 8 বছর হয়ে বড়। ছোট কি করতে থেকে পেশায়? ওই পেশায় ওই যে আগে লেখাপড়া করছে, ওরা গরিব আছিল, এমনি কাম কাজ করে না, ওর বাপ আছিল, নৌকা টুকা চালাইছে। তখন তো আর এত ইনকাম ছিল না, আর বড় ভাইয়েরা এই মাটির কাজ টাজ করছে, মানে মাটির কাজ। যখন আপনার বাসায় আসতো তখন ও কি করে? আপনি তো গরু পালেন। তখন ও বেকার, তখন ও বেকার, আর জিরো পকেট। ওকে, তারপর? জিরো পকেট। তারপর আমি বললাম যে এই মুখটুক সুগার হয়েছে, ওরা খাবার দেয়। পরে ওই আমার গরু আছিল ফার্মে, মানে ঘর আছিল সামনে, আর সামনে মাঝখানে দুয়ার, আবার মানে আমরা খালি জায়গায় দুয়ার বলি আর কি, আর এই সাইডে ফার্ম। তখন আমরা 3 ভাই, ওই জমিটা নিচে 7 ভাই, তো আমাদের অনেকগুলা বাড়ি। তবে আমরা পুরান বাড়িতে 4 ভাই, এই বাড়িতে 3 ভাই, ওটা 17 শতাংশ জমিন আর কি। তা 3 ভাইয়ের মধ্যে আমি মাঝখানে নিয়েছি, মাঝখানে নিয়ে আবার বাউন্ডারি করছিলাম, ইট দিয়ে বাউন্ডারি করে আপনার করছি, গেট মেট দিয়ে লইছি। তখন আমি ওই গরুর ফার্মে গেছে গিয়া গরু গোসল করাতে চাই, আমি কই না তুই খাবি, গরু গোসল করাবি, আমি গোসল করাই, তুই খারাপ। তারপর ওই যখন আমাদের অনেক জমিন আছিল, ওখানে ওই যে শাক টাক বাই নিতাম, তখন গিয়া দাঁড়ায় থাকলে ও একটা নিঃশ্বাস ছাড়তো আর কি, যে আর তো কিছু নাই। তখন আমি আমার ওই স্ত্রীকে বলছি যে আমার তো দেখো ইনকাম নাই, আমি যা পাইছি বাপের সম্পত্তি পাইছি, এখন যদি ওরা আমি বন্ধু হিসাবে 1 শতাংশ 2 শতাংশ জমিন দিই, মাইসে খারাপ করবো, আমার বাইরেই খারাপ করবো। আমার যদি ইনকাম থাকতো তাহলে একজনটা দিলেও কই তেল নিলে। তাই এটা আবার আমার বউ বললো এটা কেমনে, এটা দিলে খারাপ করবো। তাই আমি কইছি যাজ্ঞা দেখা যাক নেক্সটে, ঠিক আছে, যে তো কিছু নাই। আমার আছে, আমার আসলে 20 শতাংশ বাড়ির মতো আছিল জায়গা। আমি বলছি 1 শতাংশ জায়গা দিলে আর কি হবে, তখন 1 শতাংশ জায়গার দাম ছিল 4-5 লাখ টাকা। আচ্ছা, তারপর এই কথাটা আবার ওরকে জানাইনি যে আমি তারা জমিন দিব, বউর কাছে বলছিলাম। এরকমও হয়েছে, এটা কেউ জানে না, যে ও যখন আমার দোকানে ছিল, তখন একদিন রাত হয়ে গেছে গা, তা আমাদের তো যেটা বেডরুম আর কি, ওই বেডরুমে তো একটা খাট আর এমুরা রুমও খালি। তা ওই রাইতে গেছে গা, শীতের দিন ছিল আর কি, শীতের দিন ছিল, তখন মশা লাগতো অনেক, মশা আনতে ওই পাশের রুম খালি, তা তো মশায় কামড়াইবো। তা আমি কি করছি, এই জিনিসটা করা ঠিক নাই, এটা আল্লাহ মাফ করবো না, মানে আমি এক পাশে বউকে দিছি, মাঝখানে আমি ওই সাইডে হয়েছে, এরকম করে 2 রাত হয়েছি। তারপর মানে একটা আমার মানবতায় আর কি দিছিলাম, কিন্তু এটা এত ভালোবাসতাম, এটা কথাটা ঠিক হয়, কিন্তু পৃথিবীর কোন বন্ধুকে এরকম করবো এটা মনে হয় না। না, এটা তো ডেফিনেটলি আপনি ওকে অনেক অনেক ভালোবাসতেন, কিন্তু যদিও এটা উচিত হয় নাই, আমার উচিত হয় না, আমার দৃষ্টিতে আমি ওর প্রতি বিচার করছি। আর এটা তাই তারপরও 6-7 বছর চলে গেছে গ্যাপ, এটা অনেক আগের কথা। আচ্ছা, তো এইভাবে ওকে জায়গা দিচ্ছি। তারপর আপনার কোম্পানিতে আমাদের যেটা চেয়ারম্যান, উনি গ্রুপের মালিক, আপনার উনি আবার ওই অন্য সাইডে, বালুর সাইডে, যেটা আপনার অনেক আমাদের যে বন্ধের জমিন গুলো ছিল, ওটা বালু দিয়ে বসছে ট্রলার দিয়া। তো এখানে অনেক আমাদের এলাকার লোক কাজ টাজ করে এর পক্ষে। ওই যে আমার যে বন্ধু, ওরা 15,000 টাকা বেতন রাখছে, কিন্তু ওই হয়তো অবৈধ টবৈধ কাজ টাজ করতো, মানে করতো, টাকা টোকা গরমিল করে, ওই ধরেন এতে 2-3 কোটি টাকার মালিক হয়ে আছে। কে? আমার বন্ধু। এটা এই কাজগুলো করতো, করে সে এটা বেতন এখনো 15,000 টাকা, কিন্তু 2-3 কোটি টাকা লিখে গেছে। তখন বলতো যে বলগেট গুলো গাঙ্গে আসে, এটা থেকে চাঁদা লইতো, ফজরক্ত যাইতো, গিয়ে চাঁদা লইতো 200, 500, 300 এমন করতো। তো সকালে দিত 20,000 অর্ডার লইতো, আইসা বলতো আমার কাছে, আমার স্ত্রীর কাছে। আমি বলতাম যে এটা তো, আমি আবার কখনো ব্যাংকে, আমি যখন জমি বিক্রি করছি 20 লাখ টাকায় ডাচ বাংলায় তুইছিলাম 2 বছর, কোনো ইন্টারেস্ট নেই। আমি আবার 5 ওয়াক্ত নামাজ পড়তাম তখন আমি বিভিন্ন ওয়াজ শুনছি যে 1 টাকা সুদের খাওয়া মানে মার সাথে 70 বার জিনা করা আছে। আর মার সাথে প্রকাশ্যে যদি কেউ জিনা করে, তাহলে সুদের সবথেকে ছোট্ট গুণাটা সেটা হয়। এখন আমি বললাম যে এটা তো সম্ভব না, এই টাকা আমি খাবো না। তখন আমার মা বললো, দেখ তুই জমিন টমিন বিক্রি করছিস, ব্যবসার কিছু দরকার নাই, তুই 40-50 লাখ টাকা ব্যাংকে থিয়া ব্যাংকের লাভে না খা। আমি বললাম যে মা, এটা যে গুণা, এটা তোর কাছে প্রকাশ করা যাবে না, আমি খাইতাম না। তার তখন আপনার ওই 2 বছর আনি নেই ব্যাংকের টাকা। লাস্টে আপনার যখন দোকান লইলাম, তখন আবার দোকান ছাড়লাম, আবার দোকান একটা লইলাম, আবার ছাড়লাম 1 বছর কইরা। তা করার পরে ওরা লাস্টে ওই টাকা টোকা সরায় আমি দোকানটা ছেড়ে দিছি। ওরা বুঝতে দিইনি, ওরা আর বলি নাই যে এই তুই জাগা, আমি তখনই ছেড়ে দিছি। ছাড়ার পরে আমি একটা গাড়ি কিনলাম,
ডিস্ট্রিক্ট টারেক হুম ইন্টার ডিস্ট্রিক্ট আইসের জাম্বো ইন্ডিয়ান টাটা কোম্পানি। হুম কিস্তিতে কিনছি, নগদ ডাউন পেমেন্ট দিয়েছিলাম মোট টাকা গেছে 18 লাখ, আর কিস্তি সুদ করে দেবে 33 লাখ, হুম 5 বছরের কিস্তি। তো এখন 3 মাস করার পরে আমার গাড়ি নামছে, শুধু চেসিস দিছিল, এটা বডি টডি করছি ঢাকার তেজগাঁও থেকে। হুম তখন উনিরা বললো তোমার আগের কয়টা গাড়ি? আমি বলছি ভাই আমার আগের তো গাড়ি নেই। তা বলছে এই বুদ্ধিটা তোমাকে কে দিছে? আমি বলছি আমার বড় ভাই আবার কিনছিল, ওনার বাইরে ফলের ব্যবসা করে রাজশাহী থেকে ফলাই না ব্যস্ত। তো উনি বলছে যে 2-3 লাখ টাকা করে ইনকাম। তা আমার মারপেটার ভাই বলছে, আমি বিশ্বাস করি আর কেউ বলি নেই, টাকার লোভ তো সবারই থাকে। Right. আমি ব্যবসা করে বিজনেস করে টাকা কামাবো, এটা তো আর অন্যের কিছু না। হুম আমার ভাবিকে ফোন দিলাম যে আপনার আমার ভাই যে এইটা কথা বলে আপনার কি গাড়ি এর থেকে 2-3 লাখ টাকা ইনকাম হয়? তো উনি বললো হ্যাঁ হয়। হুম তারপরে আমি 100% শিওর হইলাম। ওর কাছে আবার আমি জমিন বেচলাম, বাড়ির জমিন। হুম বাড়ির জমিন বেচছি 1 সপ্তাহের মধ্যে, আমি টাকা হাতেও নিইনি, ওর কাছে দিয়ে গাড়ি কিনেছি। গাড়ি কেনানোর পর ওই কাগজের লাগে 1.5 লাখ, পাতি পাল্টানোর লাগে 1.5 লাখ, চেসিসের বডি পিছনের বডি বানাইতে লাগে 4 লাখ, এটি আবার বলে নেই আমি। হুম তো এগুলো লাগে। তখন আমি গাড়ি চালাম পরে আমি ওই তাজগাঁও ওই গ্যারেজের মালিক যেটা, উনি জহির আর কি, ওনাদের আবার 6-7টা গাড়ি আছে টারেক। তা উনি বললো যে আপনি তো এই লাইনে নতুন আসছেন, তা আপনি তো এই লাইনে তো একটা মারা খাইছেন, আপনি তো বুঝতেন না। হুম আপনি এই কাজটা করছেন কি? আপনি মানে টাকাটা বিদেশ থেকে কামাই আনছেন, এর লেগে মায়া নাই। আমি কইছি ভাই বিদেশ থেকে এমনি কামাও, আমার বয়সই তো অল্প, আমি টাকাটা জমিন বেচছি এর লেগেই। হুম তারপর আমি তো ছোটতে একটু ট্যালেন্ট আসছিলাম আর কি, ব্যবসা ট্যাবসা করবো। আমি লেখাপড়া করি নাই, কিন্তু অনেক এমনি একটা অনেক ট্যালেন্ট আর কি, হুম মানে অঙ্ক টঙ্ক সব মিলাইতে পারি। কেউ আছে হিসাব নিয়ে ক্যালকুলেটার বয় না, আমার লড়াই হিসাব নেই। আর এরপরে আমি জহির সাহেবকে বললাম যে ভাই আচ্ছা আমার একটা রেডি হিসাব দেন তো, মাসিক খরচ কত এটার হুম আর ইনকাম কত হবে, আপনি ইনকামটা পরে দেন, মাসিক খরচটা বার করেন। বা আপনার যদি চাক্কা গাড়ির চলে ভালাসির চলে 6 মাস পরে পাল্টাই দিব, পাল্টাই দিলে কত লাগবো? 6 মাস পরে পাল্টাইলে 2.5 লাখ লাগবে পুরো সিট পাল্টাইলে। তার বছরে 5 লাখ, 5 লাখ মানে প্রতি মাসে 45,000। হুম আর সার্ভিসিং এর 10,000, 55,000। আর কিস্তি আছে 55,000, 1,10,000। আবার ইঞ্জিন নষ্ট হলে আমি বললাম কত লাগবে, 3-4 লাখ। আমি ইঞ্জিন ছাড়া হই তাহলে আমার তো এই টাকাটা, চাক্কার টাকাটা প্রতি মাসে 45,000 তুই হুম তা গাড়ি চললো, গাড়ি চলার পর 1 মাসে আমার টাকা দিল 55,000। আর চাক্কা বাষ্ট করে লেগেছে 2টা, চাক্কার দাম 66,000। বাংলা বাজার থেকে পুরান টাউনের চাক্কা আনলাম 2টা 66,000 টাকা দিয়া। হুম এখন আমার প্রশ্ন হলো যে আমি এত টাকা ইনভেস্ট করলাম, আমার বউ যদি বলে কিংবা আমার পরিবার ফ্যামিলি যদি বলে যে 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা ব্যবসা ইনভেস্ট করার পরে যদি ব্যবসায় আবার পড়তে হয় নতুন অবস্থায়, হুম। তাহলে এই ব্যবসা করে কি লাভ? আপনার গাড়ি ছিল কয়টা? একটা কার কিনছেন, পিক আপ কিনছেন না ট্রাক কিনছেন? ট্রাক, ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক। ওই হ্যাঁ। পাবনার ড্রাইভার ছিল, আমার ভাই ড্রাইভার হওয়া করে। আচ্ছা, তারপর উনি চাক্কা বাষ্ট করে লেগেছে। আমি বলছি যে এই চাক্কাটা বিক্রি হয় কত? 100 টাকা না। তা আমার ভাই বলছে যে 6 মাস চলার পরে, ওই গ্যারেজের মিস্ত্রি বলছে 6 মাস চলার পরে এটা গ্যারামিন বাসে বিক্রি হয় 15,000 করে পুরান চাক্কা। হুম তাহলে আমার চাক্কা বাষ্ট হইলো 15 দিনে, একটাও বিকতো না। তারপরে আবার বাষ্ট করে লইলো। তখন আমি চিন্তা করলাম কি, নতুন অবস্থায় যদি আমার এরকম হয় তাহলে পুরান হইলে ইঞ্জিন নষ্ট হইব, এটা নষ্ট হবে, এটা নষ্ট হইবে, তখন তো আমার বাড়ি ঘর পেছালাই দিব। হুম। হ্যাঁ, তারপর আমি বললাম যে আল্লাহ লসে বিক্রি করে লাগবো। তা আমার বাইরে বললাম বিক্রি করে দাও, না তোরটা তুই বিক্রি করে, আমি এটা নাই। তারপর আমি যেমনি হোক বিক্রি করলাম। বিক্রি করার পরে আবার এমনি এমনি চলতেছি। দেখা গেছে আমার যে জমিনটা আছিল, ওই বাড়িটা ছাড়া আরো আউটে জমিন আছিল 14 শতাংশ। ওটা বিক্রি করছেন? 14 শতাংশ জায়গা আমার একটা আশা আছিল যে যখন 50 লাখ টাকা হইব তখন আমি এটার মধ্যে 5-6 তলা বাড়ি করে ভাড়া দিব, হ্যাঁ, আর নিজে একটা টুকিটাকি ব্যবসা করবো। তখন ওই গাড়ি কিনে নিল, এই জায়গাটা আমার নষ্ট করে লাইলো। তখন আমি বললাম এতগুলো টাকা আমি কি করবো, কেমনে তুলবো? তখন আমার এলাকায় যারা জুয়া খেলতো আর কি, তাস খেলতো, তখন আমি বললাম যে বড় জুয়া খেলা কই হয়। তখন একজনে নিয়ে গেছে। পরে আমি তো জুয়ার মধ্যে ঢুকে গেলেন? হ্যাঁ, জুয়ার মধ্যে ঢুকে গেলাম। কেন ঢুকলেন? টাকা তোলার জন্য? ওই টাকা তোলার জন্য গাড়ির। তারপর আমি 2 দিনে 4 লাখ টাকা আইডালেছি। 4 লাখ টাকা আইডালেছি। পরে আমার বউ তো তখন জানে না, হ্যাঁ, আমার জানে যে আমি আবার খেয়ার কিনতেছি, আবার ফার্মে গরু তুলবো। আমার ফার্ম কিন্তু রেডি করাবি। তখন আমি গরু কিনবো, কুড়া ভুসি কিনছি, অনেক কিছু কিনছি। তখন ছিল বৈশাখ মাস আর কি। তখন কিনলাম 70-80 হাজার টাকার ওই যে খেয়ার যে ধানের আটি, এটি কিনলাম। কেনার পরে এখন গরু যেই টাকা দান ওই টাকা সব আইডালেছি। আইডালার পরে তখন তো টাকা ফুরাইলে তো ঘরের জিনিস, ঘরের মানুষ জানবে যে টাকা কই। তখন মানে আমি বললাম যে আমি তো জুয়া খেলে আলেছি। তখন কয় যে বিশ্বাস করে না মানুষ, না ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে জুয়া খেলতে পারে না।
তারপর আমি কি করবো, তারপর আমার বাইরে বললাম আমি অর্ধেক বেছিলাম বাড়ি। তারপর ওনারা বলতেছে অর্ধেক বিক্রি করলে 16 লাখ টাকা দিন। তখন আমি বলছি মাইসে তো 50 লাখ টাকা বলে বাড়ি, তো 16 লাখ টাকা। তারপরও হিসাব করছি আমার মাঝখানে জমিন, আমি যদি মাইসের কাছে বেশি মাঝখানে মানুষ আসবো, হ্যাঁ তবে কম হইলো। আমার মায়ে বলছে যে ভাই গড়ি দিয়ে 10 লাখ টাকা কম হইলো দিয়ে সারা জীবন থাকবার দিব। তারপর আমার ছোট ভাইয়ের কাছে বিক্রি করছি, ছোট ভাইয়ের কাছে আমার পিটিরটা যেটা, ওই আবার বন্ধাতা জমিন বিক্রি করে কিনছে। কিনার পরে আপনার আবার ওই টাকা ঢালেছি জুয়া খেলা। ওই টাকা জুয়া খেলছি, আবার দোকান দিছি আমার ওই করে রোডের পার বাড়ি ছিল, ওখানে দোকান দিছি। দেওয়ার পরে এমনি 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 জীবন চলতে থাকলো। আমার ছোট মাইয়া হইলো, ছোট মাইয়া হওয়ার পর আস্তে আস্তে বড় হইতে থাকলো। তখন আবার ওই অর্ধেক বেচা 10 লাখ টাকা খরচ করে আর অর্ধেকে বিল্ডিং করছি, একতলা বাড়ি করছি ছোট করে, একতলা বাড়ি করছি সুন্দর টুন্দর করে। পরে আবার মাথার মধ্যে আবার ভূত চাপলো, আইপিএল খেলা হইতেছে, তখন আবার আইপিএল খেলা আবার 10 লাখ টাকা এটা নিলাম। তারপর ওইটুকু বিক্রি করে নিলাম। এটা আপনার বিক্রি করছি 2013-তে, 2014-তে। 2014-তে বিক্রি করার পর পরে আমার আর জমিন কিছু নাই। তারপর আমার স্ত্রী যায় নাই আমার কাছ থেকে। মানে কি এই বিক্রি করলেন বলতে 2014-তে, 2014-র আগে আপনার কাছে কত টাকার প্রপার্টি ছিল? কতটুকু জমি বিক্রি করছেন আপনি? আগে আপনি জমিন বিক্রি করছেন কত টাকা সেটা বলেন তো, মানে কত শতক জমি বিক্রি করছেন আপনি? প্রায় সবকিছু মিলে 70 কাঠা। 70 কাঠা জমি আপনি বিক্রি করছেন? আপনার তো আরো 7 ভাই বোন ছিল, বাকিগুলা কি পাইছে? ও আমাদের মোট 650 কাঠা জমি ছিল। ওরে বাবা, 70 কাঠা জমি বিক্রি করে কত টাকা পাইছেন আপনি? প্রায় এমনি আগে প্রথম বেচি 3 লাখ টাকা বিঘা থেকে শুরু করছি বসুন্ধরায়। এখানে কাঠার মানে কিন্তু আপনারা অনেকই কাঠার হিসাব বুঝবেন। 1.5% প্রায়। 1 শতক কত টাকা ছিল? 1 শতক মানে দানি জমি ছিল আলাদা, বাড়ির জমি আলাদা। হ্যাঁ। এখন আমাদের 1 শতাংশ 20 লাখ। ওই সময় কত ছিল? ওই সময় ছিল 1 শতাংশ। কোন সময় প্রথম যখন জায়গার মালিক হলাম 1 লাখ। তারপর আপনি জাস্ট আনুমানিক বলেন তো কত টাকার জমি বিক্রি করছেন আপনি? জমি 1.5 কোটি টাকা আমি নগদ ক্যাশ বিক্রি করছেন। এই 1.5 কোটি টাকা আপনি নষ্ট করছেন কোথায়? গরুর পেছনে? গরু লস। আমার ফ্যামিলি চলছে, গরু, জুয়া, জুয়া আর হচ্ছে ট্রাক যেটা কিনছিলেন ওইটা, এই তিনটার পেছনে আপনার 1.5 কোটি টাকা শেষ। 1.5 কোটি টাকা। তারপর আরো রেস্টুরেন্ট দিছিলাম, ওই মাঝখানে রেস্টুরেন্টে দিচ্ছেন, ওটা ধরা গেছে। ওটা ধরা খাইছি। আবার 5 বার মধ্যে যখন ঢাকা উত্তর বাড্ডা বাজারে তখন দিছি, ওটা এখন বড় ভাই করতেছে। মানে আপনি যা প্রজেক্ট হাতে নিয়েছিলেন সবগুলো লস? লস, যেটাই যাই সেটাই লস। ওকে, তারপর আমি করলাম যে এখন কি করবো, 7-8 লাখ টাকা আছে, 10 লাখ টাকা বোন নামে দিয়েছিলাম। পরে এখান থেকে আবার 2 লাখ টাকা নষ্ট করে লাইছি। আচ্ছা, তারপর 8 লাখ টাকা আছে, তখন আমি বললাম যে আমি বিদেশ যাবো। আচ্ছা, আগে 3 বার পাসপোর্ট করছি, 2 বার মেয়াদ গেছে গা। তারপর লাস্ট বার প্রথম দিয়েছিলাম দুবাই, তারপর কাতার, লাস্টে সৌদি। তো আমি তখন আমি মাঝখানে আবার যখন আমার একবার অসুখ হলো 27 বছর আগে, তখন আমি স্বপ্নে দেখছিলাম আমি তখন যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে আমাদের মসজিদের বারিন্দা নামাজ পড়তেছি আসরের টাইমে, আমি চাই দেখি কি আমি কাবা ঘর আমার নিচে আর কি 3 তলার উপরে আমি কাবার মানুষগুলা ঘুরতেছে। ঘুরতেছে, আমি আবার আমার ফুফাতো ভাই উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে সকালে মক্তব্য বাচ্চা পড়ায়, ওনারা এমজি গেলাম। উনি বলছে তোর স্বপ্ন তো ভালোই দেখছ। তাই আমি বললাম তখন তো আমি বড় কাজ করলে লেভেলে 10 বার করতে হবে, তখন আমার তো টাকার অভাব নেই। তখন আমি বাচ্চা মানুষ তো ওই কারণে আর করিনি। তখন আমার মা আছে, এখনো মা বাইজ আছে। আমার মাকে বললাম আপনি হজ করেন, আমি আপনার সাথে যাই। তা আমার মা তো বিথু টাইপের ডরায়, না আমি যাইতাম না। তারপর আমি আর বাদ দিলাম। তারপর যে সময় লাস্টে আমার কিছুই নেই, 8 লাখ টাকা সম্বল আছে, তখন আমি জুয়া খেলি টুকিটাকি। আচ্ছা, আর কাজ করি এই যে আমি তো আর যেই কাজ মানে এই কাজ করতে পারি না, মানে আমি তো সব কাজ করি না, এলাকার মানুষ শরম দিব। ওই মাছের ব্যবসা শ্রীরামপুর আড়ত থেকে মাছ নেই, 2-4 দিন করি, আবার ওই টাকা নষ্ট করে লাই, আবার লাভ হয় না। তখন আমার মন মেজাজ খারাপ হয়ে যায়, আবার জুয়া খেলার জায়গা। তখন পুঞ্জি এলাই, তখন আমার বউ এই টাকা দিই কষ্ট করে, মানে এই টাকার পকেট দিয়া যেমন আমার ভাইয়ের কাছে ইয়ের কাছে দিছে, যেমন খুশি হয়ে যা দেয় আর কি। পরে এমনি 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 চলছে 27 বছরে আর কি, মোটামুটি অভাবেই চলছে। আপনি তখন কি দেশের বাইরে না দেশের দেশে একটা প্ল্যান করলেন দেশের বাইরে যাবেন, ওখান থেকে তারপরে দেশের বাইরে গেলাম। দেশের বাইরে গেছি পর ওই যে বন্ধু, ওই বন্ধু তার সঙ্গে বড় লোক। বড় লোক মানে কি কি আছে তখন? তখন ওই যে কয়েক কোটি টাকার মালিক। কয়েকটা কোটি টাকার মালিক। এরপরে আমার কাছে আসে, কিন্তু ওই যত বড় লোক ওর বাড়িতে আমার একক তো খাওয়াইতে না, অনেক টানছে, আমি যাইনি। তো আমার বাড়ি হাজার রক্ত খাইছে। আমি বলছি যে তুই তোর বাড়ি আমার নিতে পারতি না, ঠিক আছে তুই আমার রান্না খাবি, সমস্যা নেই। তা আমি আমার শ্বশুরে আমার জমিন কিনছে, আমার শ্বশুর বাড়িও পাশে, তো 2 তলা বাড়ি কিনছে আমার, আবার বিনিয়ে জমিট। উনি তখন আপনার ছেলে মেয়ে হয়েছে? হ্যাঁ, 2টা ভাই। তখন 2টা মেয়ে। আচ্ছা, তারপর আমি বিদেশ গেলাম, তো আমার শ্বশুর বাড়ি আমরা 2 তলায় থাকি, এক রুমে ওই আসা যাওয়া করতো। তা আমি যখন এয়ারপোর্ট যাই, ওরা বলছে আমার মাইয়া 2টা দেখিস,
হ্যাঁ, তা এরা একজন যদি মানুষ জায়গা বন্ধু বান্ধব মুখের কথা বলতেই পারে, তখন ওই বেলা সরাইছে আমি ওর দায়িত্ব দিয়ে গেছি সংসারের। হ্যাঁ, তখন ওই মাঝখানে একদিন বাজার করছে করোনা চলাকালে, আমি ওরা বলিনি। তো অনেক মানুষ বলছে ওরা আবার চরিত্রটা একটু খারাপ আছে, ওই আবার আমার স্ত্রীর বড় বোনের সাথে একটু আপনার অবৈধ সম্পর্কে জড়া যায়। আমার বিয়ের আগে আমরা এক পরিবারে ছিলাম, মানে এক বাসায় আড্ডা মারতাম। আমার বড় বোন ওই বাড়িতে বিয়ে হয়েছে, মানে আমার স্ত্রীর বোন আর আমার বোন দুইটা চাল, মানে দুই ভাইয়ের কাছে বিয়ে হয়েছে। আমার পাশাপাশি বাড়ি, তো ওই বাড়িতে একটু আড্ডা মাড্ডা দিতাম, পোলাপান যাইতো, তখন ওই বাড়িতে টাইম কাটতো। তারপর বিদেশ আমি জায়গা, বিদেশ যাওয়ার পরে ও একদিন বাজার দিছে করোনা কালে, তখন মানুষ সন্দেহ করতেছে ওই বাজার দিব কে। তারপর আমি বলছি যে আমি বলছিলাম তো, হ্যাঁ, এই করোনার লেগে লকডাউন দিছে, মানুষ যাইতে পারবো না, তবে আর আমি না করে দিব না। পরে আমি টাকা দিয়ে দিছি, পরে লাস্টে আমার ওই বিদেশ খাবার খাদ্য ভালো না, কোম্পানি যে কাজ করি 800 রিয়াল স্যালারি, আর ওভার টাইম হলে 1500 পড়ায়, কিন্তু 12 মাস ওভার টাইম হয় না। আর এক জায়গায় দাঁড়ায় কাজ করতে হয়, কলেস্টোরে কাজ করি, আইস বরাবে। তখন কোমর গুলা অনেক ব্যথা করতো, 17-18টার মতো ইংলিশে নিয়ে এলেছি। তারপর আমি চিন্তা করলাম যে আমি যদি অনেকবার ইংলিশে নিই, আমি এই 32 বছর বয়সে বাংলাদেশে একবার ইংলিশে নিই, হ্যাঁ, আর 2 বছরের মধ্যে আমি 18টা ইংলিশে নিয়ে এলেছি ব্যথার, তাহলে তো একসময় যদি কিডনি ড্যামেজ হয়ে যায় আমি টাকা পাবো কি? হ্যাঁ, আবার আমাদের কোম্পানিতে কিডনি ড্যামেজ হয়েছে অনেকগুলা মানুষের। তারপর আমার ভিতরে একটা ডর হাইন্দা গেছে। পরে আমি বললাম আমি একবার এক্সাক্ট দিয়ে চলে আসবো, তা কোম্পানি আমার ছাড়ে না। কোম্পানি আমার 4 মাস আস্তে আস্তে করছে, আমি ডিউটি করিনি, 2 বছর করছি আর 4 মাস করিনি। এই 4 মাসের এই ফাঁকে আমার স্ত্রী ওর সাথে সম্পর্কে জড়া গেছে। বুঝলেন কিভাবে আপনি? এখন বুঝলাম, তখন বুঝি নাই। আচ্ছা, বিদেশ থাকাকালে তো বুঝি নাই। আপনার কাছে এটা পরিষ্কার হলো কবে থেকে? সেই এই ঘটনাটা যে আসলে? পরিষ্কার হলো 2-3 মাস। কি হয়েছে? 5-6 মাস আগে। কিভাবে হয়েছে ঘটনাটা? ঘটনা হলো, তারপর আমি বিদেশ থেকে আসলাম, ওই আমার ফোনে কম কথা বলে। তারপর আমি আমার 11 তারিখে আসার কথা ছিল, জানুয়ারি মাসে। তারপরে 11 তারিখে আমি গেলাম জিদ্দাতে, তখন আমার হঠাৎ আগের দিন জ্বর ঠান্ডা হয়ে গেল। তারপর আমার নেগেটিভ আসলো রিপোর্ট, আমার ফ্ল্যাট বদ্ধ। তারপর আমার 14 দিনকে লেগে কোয়ারেন্টাইনে দিল, কিন্তু আমার স্ত্রী আমার ফোন দেয় না, আমার কাছ থেকে বেশি কথা বলে না। এর আগে একবার যখন আমাদের এলাকার আরেকজনের করোনা ধরা পড়ছে, তখন ওই অনেক কাচ্ছে যে আপনারা যদি হয়, হ্যাঁ, কি করবো মুখ সামনে। কিন্তু যখন আমার সত্যি সত্যি কোয়ারেন্টাইনে গেলাম, তখন ওই ফোন দেয় না, কাঁদাও না। তখন আমি বললাম যে আগে 5-6 মাস আগে একজনের পাশের আমার মহল্লার মানে অনেক জনই কোম্পানিতে, ওরা 26-27 জন। তারপরে আমি বললাম যে ওর লেগে ডরে কাতলি, হ্যাঁ, আমার যদি হয় তবে আমার হইলো, এখন আমার 50 মেলা করে। তখন আমি মাইন্টেনে নি আসলাম, আমার ওই বন্ধু রিসিভ করলো আমার এয়ারপোর্ট থেকে 2 মাইয়া নিয়ে। তারপর 3 দিন ওই কি করলো, 12টা বাইশে গেল গা। আমার শাশুড়ি বলতেছে আমার দোনো মাইয়া আমার সাথে আইসা পড়েন, নানিরাও কইতেছে তোরা আমার লোক আয় পর, আর আমার বউ কইতেছে থাক আজকে ওরা আনতেই থাক বাসায়। তারপরে 1 দিন গেল, তারপরে 2 দিন গেল। আমি আর বলি না যে সন্তান আইসি বিদেশ থেকে, 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, সন্তান সরায় না পাশ থেকে। একটা খাট, তা আমি প্ল্যান ছিল পাশের ফ্ল্যাটে ভাড়াটা 15 দিন পরে যাইবো গা, ওইটাই আপনার 2টা রুম আর একটা ড্রয়িং রুম, ওইটা নিবো, ওইটা ভাড়া 4000 টাকা। কইছি যে ওইটা নিম, ওইটা খালি হইলে ওইটা নিমু গা। তারপর ওই যে বন্ধু যেটা সকালে 6টা বাজে আমার বাসায় আইসা পড়তো, আবার রাইতে 12টায় যাইতো, 3 ওয়াক্তই খাইতো, একটা না 7 দিন খাইলো। তা আমি তো মাইন্ডে নিই না। এখন যখন ওই যে আমি তখন চিন্তা করলাম, একবার আইসা বললাম তা আমি তখন নিমু। তা আমি আমার বউরে বললাম যাদের টাকা নাই পয়সা নাই, আর তো জামাই বউ বিজনেস করে না, আমি একটা দোকান লই টাউনে, তুমি অর্ধেক আর আমি অর্ধেক টাইম মিলাই জিলা করবো, বর্দাশীল ভাবে জামাই বউ থাকলে তো কোনো মাইন্ড না, সমস্যা না। তো ওই গিয়া বলছে কি ওরা দিয়ে পিঠা পেছাম, হ্যাঁ, এটা করাম এটা করাম, ওই গিয়ে ওরা ফুলাইছে। আর আমারে খেপাইছে যে এই করতো না কে কাম করতে করে খাইতো না কে, হ্যাঁ, পিটাই নি দিবি মুখ সুমুখ এটা। তারপর ওরা বললাম যে এরকম দখল নিলে দোকানদারি করে না মানুষ। পরে বলছে কাম করে খেলে তোর ভাত খামুকে। পরে আমি একটা থাবড়া দিছি, ওই যে ওর কথা স্মরণ কিরা। তারপরে আমার বন্ধু বললো যে কি দিয়ে তুই দি তোর চোর দিকে চাওয়ান জানা, তুই যেন মার্ডার করে লাবি। আমি চিন্তা করলাম কি রে, ওই আমার শিখাই দিল, আবার ওই উল্টা রিয়াকশন নাই। তখন আমার বউ চলে গেল রাগ করে, পাশের বাড়ি ওর বাড়ি ছিল ওই বাড়িতে। তা আমি বলছি রাগ করে চলে এসে যাক, পরে আসে না, আরো 4-5 দিন গেলাম, মানুষ টানুষ নিয়ে আর আইব না, ভাত খেত না। তাই আমি বলছি ঠিক আছে, ভাত না খেলে আর কি করা। তো ওই বলতেছে যখন দোষ তুই যেই জায়গা তাকে টাকা রাইছ, তুই যে বিদেশ যাওয়ার আগে আমি জুয়া খেলতাম, যেই জায়গার টাকা রাইছ এই জায়গা তুই যাইতে হবে তোর। তুই এই ব্যবসা বাণিজ্য করে কিছু করতে পারতি না জীবনে, টাকা হইলে বউর অভাব নেই।
অমুক সমুক এটা এটা হ্যান ত্যান। তখন আমার মনে জানা দিছে কি রে ওই ডিশ শিখায় কে নাকি আমার ওর সাথে কোনো কিছু আছে, আমার ধ্বংস করতে চায়, ই করতে চায়। তখনও আমি এটা চিন্তা করি, আবার আমি ওই নিশায় আবার জড়া গিয়ে আপনার টাকা হাইরা লাইলাম 20,000। তো 20,000 হাইরা লাইছি পরে ও আমার বউ বলতেছে পরের দিন আমি লক লেগে গেছি পরে টাকা দেখাইলে, পুরো টাকা দেখাইলে আমি যাবো। ওই যে বিদেশ করে যে টাকা আনছিলাম 5 লাখ, ওই টাকা ইয়েতে তুলছি ব্যাংকের থেকে ব্যবসা করার জন্য। তখন বলতেছে পুরো টাকা দেখাইলে আমি আসবো। পরে আমি পুরো টাকা দেখানোর জন্য আবার গেছি জুয়া খেলতে, আবার গিয়ে এটা লেছি। আবার গিয়ে রেলেছি। এখন ওই জানে আমি নিশ্চিত আনবো, আমার বন্ধু জানে যে নিশ্চিত আনবো, ওরা এটা দিয়ে দিছি শেষ। ওই আমার বন্ধু রাত্রে ঘুমাইতে সময় আমার বাচ্চা আমার শ্বশুর বাড়ি দিতে যাক, আমি তো ওর বাড়ি আবার শ্বশুর বাড়ি আগুয়ে সামনে, আমি তো যাবো বাসায় বাড়িতে, তখন আমি আগুয়ে দিয়ে যাবো না। তা আমি ওরা পাঠাই আমার সন্তান আইনা দেওয়ার লেগে, স্ত্রী আইনা দেওয়ার লেগে, ওই আর উল্টা গিয়ে আন্দা কি করে এটা তো আমি যাই না পাশে পাশে। তখন আমি একদিন গেলাম মানুষ নিয়ে আনতে, তখন ওই কইতেছে আমি যাবো আমার সময় না। আমি কোথাও তুই জায়গা, হ্যাঁ তুই জায়গা, তোর কাজ থাকলে সমস্যা নাই। আমি তো পরে দাঁড়ায় রইলাম। পরে 20 মিনিট পরে আইসা দেখি পিছনে ঘরের হাইসের মধ্যে পিছনে দাঁড়ায় রয়েছে। তখন আমি চিন্তা করলাম আর কিছু কই না, আমি দাঁড়ায় রয়েছে কে, মানে 20 মিনিট আগে গেছে। তারপরে আমি আইসা পড়ছি। পরে এরকম গ্যাঞ্জাম চলতেছে, পরে নগদ ক্যাশ সব আমি শেষ করে দিয়েছি। তারপর 4 লক্ষ টাকা আছিল আরেকজনের কাছে, এখন আমার কাছে নগদ ক্যাশ নাই। তারপরে আমি চিন্তা করলাম যে যেটা আরসি আর যে টাকা রয়েছে এই টাকা আমি সন্তানকে দিব 3 লাখ টাকা, আর 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করবো। মানে আমার বউ রাজি না, কয় না যে টাকা রয়েছে 1 টাকা তোরা দিব না। আমি কিছু 10,000 টাকাই দাও, আমি মাছের ব্যবসা করি, কয় না কাজ করতাম। আর আমি তো জীবনে মাটির কাজ টাজ মাইসের কাজ করি নাই, মাইসের তো শরণ দিব। আমি দরকার পড়ে শাকসবজির ব্যবসা করি, ফুটপাতের। হ্যাঁ, পরে না কইতেছে, পরে আইছে কয় আমি যদি সংসার চালাই তোরা চালাইবা, আর নাইলে নাই, হ্যাঁ টাকা দাও এগুলো। তা আমার কাছে আডানো নাই। ওই যে সময় আবার ওই যে আমার বন্ধু ফলো করলাম, একবার দরজায় ইশারা দিয়ে বলতেছে মানে যা। পরে আইলো, আর পরে ওরা আবার ওই হইতেছে আমার বন্ধু কয় আল্লাহ টেয়ার ডর দেখাইছে, এর লেগে গেছে। আমি আবার যে বলছি যে যদি তুই না আসিস আমার 4 লাখ টাকা, আমি আমার সন্তানও চিনি না তোরও চিনি না, 4 লাখ টাকা আমি নিয়ে আমি কি কষ্ট করবো, রাস্তায় থাকবো। তারপরে ওই আইসছে, আমার পরের দিন ওই ফ্ল্যাটে গেলাম। ওই ফ্ল্যাটের মানুষ গেছে গা এই 15-16 দিন পরে আসছে। পরে 2 রেখা আসিল পরে ওই আমার সাথে মানে 16 টাচ করবে না কিবা যেটা আর কি। আমি আর করি না, বেশি জোরাজুরি করি না। এ তো সন্তান আছে, একটা 14 বছরের মাইয়া আছে, আমার ছোট মাইয়া কইতেছে। তারপর আমি বললাম যে একদিন আমি রোডে বসে দিয়েছি, বলতেছে আমার বন্ধু বলতেছে তুই আমি দুপুর টাইম যে আমি ভাত খাইছি। তখন আমি 3 মিনিট পরে আইসা পড়ছি, আইসা দিয়ে ওই আমার বোর সাথে রুমে, মানে অন্য কিছু দেয় না, আমার বোর সাথে রুমে। আমি বলছি যে তুই রুমে কে, তুই না তোর বাসায়, কয় আমার সালারে বেলা ডাক দিতে হয়েছে, আবার ব্যাট টিকিট খেলে। পরে আমি কই কি ব্যাপার, ওই বললো যে মুডার খুলি দেখেছে অগ বাসায়, এখন আমার বাসায়। পরে এই জিনিসগুলো আমার আবার তখন একটু মাইন্ড দিতে আছি, কিন্তু প্রকাশ করতেছি না। তারপর ওই যে বউ আবার আসলো 1 মাস পরে আসলো। পরে একদিন রাত্রে আমি কইছি আচ্ছা একটা হাসা কথা কইবা, এই যে ওর সাথে যে আবার মানুষও কানাকানি করে। আমার শাশুড়ি আছে 4টা আর কি রানিং, আমার শ্বশুরে বিয়ে করছে অনেকগুলা, 4টা এখন আছে। তা আমার শাশুড়ি গুলা বলতেছে আপনার ওই ছাড়াই সব ঝামেলা লাগাইতেছে আপনার সংসার। তখন আপনার সংসারে ঝামেলা লাগাইতেছে এই ছাড়াই। আমি বলছি যে আগে তো অনেকবার আইনা দিছে, ওই বলে না সিরিয়াসলি ভাবে আনে না, ওই তো আপনার সংসার ভাঙতেছে। পরে আমি আমার বউর ওই যে এই রাত্রে জিগেলাম যে আচ্ছা একটা হাসা কথা কইব, ওর সাথে কি আমার সম্পর্ক আছে কিবা, যে আমি এমন সেদিন দেখলাম দায় বললো আবার এইটা এমন মানে জিগেছে। পরে ওই ফায়ার হয়ে গেছে, কইছে না তবে তোমার লাগে আর সংসারই করা যাবে, তুমি যেহেতু আমার সন্দেহ করছো সংসারই করা যাবে না। আল্লাহ আমি কইছি যে ঠিক আছে যদি ভালো না লাগে তবে তুমি যাও গা। পরের দিন সকালে গেল গা, যাওয়ার পরে 1 মাস হয়ে গেল গা। এখন আমি ওই যে 4 লাখ টাকা বাকি আছে ওই টাকা আস্তে আস্তে আবার আইনা আবার আমার বন্ধু আইনে দিতেছে। আমি যে সময় 4 লাখ টাকা আনি মাইসের, তখন ওই লগে যায়, ওই লগে গিয়ে আইনে গুনে দেওয়ার থেকে রাখে আমি তোর মাইন্ডে নেই নি যে ওই কাম করবো। পরে আমি যখন শেষ তা আমি এখন ঘর ভাড়া দিতে পারি না, ওই আবার ওর বোনের বাসায় থাকে মোটার সামনে, তখন ঘর ভাড়া দিতে পারি না। মানে লাস্টে কি করলাম, এখন আমার সব শেষ, টাকা নাই। তা আমার সন্তান মাঝখানে আইতো আবার আইতো না, ডাকলে আইতো আবার আইতো না। পরে আমার সন্তান বলতেছে একদিন হঠাৎ 2 মাইয়া কইতেছে কয় তুমি আর আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আপনাকে? হ্যাঁ, আচ্ছা। আমার ছোট মেয়ে কইতেছে কয় তুমি আর আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না ভবিষ্যতে।
তা আমি আর অভিমান করে, যেহেতু আমার বাড়ির সামনেই আর কি, একটা সামনেই ওদের গেট, তা আমি আর ওই হিসাব করে ডাকি, মুরগি টুরগি পাকাই, ভাত পাকাই আমি, এক্সট্রা পরে ডাকলে আর আয় না, খায় না। তারপর আমি আর যাই নাই। পরে আমি লাস্টে যখন আমার শাশুড়ি তাল্লা লাগাইলো রুমের মধ্যে, আমি আর ভাড়া দিতে পারি না, বেকার। এখন আমি চিন্তা করলাম আমি কাজ করবো, তা একটা চাকরি পাওয়া হয়েছিল এমবি কোম্পানি, যে ব্রিজ টিরিজ করে। আমি আবার পাক শাক পারি মোটামুটি, বাবুরচির আর কি 15,000 টাকা স্যালারি। কারণ যেই দিন আমি আসলাম সেই দিন এর আগের দিন ওরা ওই আমাদের এলাকা সাইড আরেক এলাকায় আসলো, এর 3 দিন পরে ওই ফাঁস হয়েছে, ওর সাথে যে ওর বিয়ে হইলো। তারপর আমি শোনার পরে তো আমার মাথা নষ্ট, তারপর আমি চাকরি যাইনি। মানে আপনাকে না জানাই বিয়ে করে ফেলছে তারা? হ্যাঁ, ফাঁস হইলো এটা আপনার সামনে? হ্যাঁ, ফাঁস হলে আমার শাশুড়ি বলতেছে। আবার আমার শাশুড়ির আমার শ্বশুর বাড়ির সামনের বাড়ি, আমার বোনের বাড়ি। তখন ওই চাকরি লেগে গেছি, পরে মিস্টেক হয়ে গেল, চাকরি বনানি দিলাম। বলতেছে তোমার চাকরি কনফার্ম, তবে যে কোনো সময় আমরা পোস্ট খালি হলে তোমাকে জানাবো। তারপর আমার বোনের বাড়ি গেলাম, এখন তো আমার থাকার জায়গা নাই। আমার যে পুরান বাড়ি ভাই বাড়ি আমি যাই না, হ্যাঁ, তাতে যাই না। মানে আমার মা এক ভাইয়ের বাড়ি থাকে, এক 5 দিন 7 দিন। তা আমাদের জমিন আছে, রুম আছে অনেকগুলা, খাইলে এখন তো আমি একলা। তারপর আমার বোনের বাড়ি গেলাম, বোনের বাড়ি আমার শ্বশুরের দুয়ারের সামনে ওনাদের বিল্ডিং। তখন আমি ঘুমেতে শুনতেছি ঝগড়া, মানে আমার এক শাশুড়ি আরেক শাশুড়ির লাগে ঝগড়া লাগছে, বিয়ে হয়ে গেছে। তারপর আমি কইলাম যে বিয়ে হয়ে গেছে, তা আমি যেই গ্রামে থাকি আবার ওই গ্রামে পরের দিন ফজর উঠতে গেলাম ওর বড় বোনের বাসায়, গিয়ে জি গেলাম, ওর বোন ফাঁস করে না, না বিয়ে হয়নি মুখ সুমুখে। আমি বললাম যে আমি জানি আমার বউর কাছে কোনো টাকা নাই, আমার সন্তানদের স্কুলে পড়ে কেমনে, চলে কেমনে, আমার বউর আমার শ্বশুরও 1 টাকা দেয়নি, তাহলে ও চলে কেমনে, আবার গার্মেন্টসও চাকরি করে না, তাহলে এটা জানতে হইব না। আর আমার বউ যে আত্মগোপন করলো, কই থাকে আমার জানায় না, আমার সন্তানটা যে লায়ক, তাহলে আমার কি জানার অধিকার আছে না? আমার লায়ক সন্তানটা মেয়ে ছেলে না তো। তারপর ওনারা কয় না জানতাম হেন্দা থাকবো। তারপর মানসিক হওয়ার সাথে বিয়ে হয়ে গেছে। তখন আমি এমনি বার করতে করতে 4 মাস গেল। 4 মাস যাওয়ার পরে লাস্টে একদিন গিয়া পাইছি ঠিকানা মতো, ঘরে গিয়ে দিই ফ্রিজ সবকিছু নিউ আর কি, নতুন যমুনা ফ্রিজ, সামনে ম্যাট্রিক্স এই ফোমের। তারপর ওর হাতে দেখি টাচ মোবাইল, আরেকটা বাটন মোবাইল। তো ওই যে যেই বন্ধুর নাম্বার ওরা দিয়ে আমি ঘরে গেছি, পরে আমার 2 সন্তান বাইরে দিয়ে আমার চেয়ার পারতেছে, বলতেছে আমরা থাই না, বড় মাইয়া কইতেছে। আর পাশাপাশি মহিলা ছেলে কইতেছে মা এটা কিরকম বাপের দিয়া কইতেছে আমরা থাই না, তবে তুই আসলি পেন্দা ওই রেছত। পরে আমি ওই ওর ঘরে গেলাম, আরো আগে একবার বিছাইছিলাম, এই ঘর আমি মিস্টেক করছিলাম। তো ওই ঘর আমি দিকুরে যাওয়ার পরে ওই ঘরে ওরা পাই, ওই ঘরে পাওয়ার পরে আমি ওরা এমন অবস্থায় দেখলাম যেমন একটা নর্তকী যে থাকে এমপি মন্ত্রী জন্য অপেক্ষা করার লেগে, এরকম স্টাইল ওরা করে লেছি। 20-25 হাজার টাকা দামের লেহেঙ্গা পিন্ধন, এরপরে টাচ মোবাইল টোবাইল, মানে গেট আপ একদম ভিআইপি। তারপরে টাচ মোবাইল দিয়ে ফোন দিতেছে ওই আমার বন্ধু যায় ওরে। তারপর আমি তো নাম্বারটা দেখে চিনা লাইছি পরে আমার মাথা নষ্ট। তারপর আমি মোবাইলটা নিয়ে ওর থেকে জোরে বিয়ে করছে ওরা? হ্যাঁ, তারা আপনাকে জানায় নাই? জানাই না, এর 6-7 মাস আগে বিয়ে করে আছে, আমি জানতাম না। তারপর ওর 2টা সন্তান আছে, ওর একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, 5-7 বছরের ছেলে আছে। আগের ঘরের? হ্যাঁ, আগের ঘরের বউ আছে। তখন বউ ছিল আগের ঘরের? আগের ঘর এখন আছে রান্নি, মানে 2টাই বউ এখন? আমার বউকে বিয়ে করে বাইরে রাখছে, গোপন রাখছে, আত্মগোপন। আচ্ছা। টাকার মালিক আছে, ওর বউ বলছে, ওর বউ কইছে লেগে আমার বলতেছে 2 বছর ধরে যে আরেকটা বিয়ে করবো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার বউ আবার 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ আরেকটা বিয়ে করবো, বাইরে রাখবো। ভাই আমি একটু শর্ট করে ফেলি, আমি কয়েকটা প্রশ্ন করি আপনাকে কি ডিভোর্স দিয়েছে আপনার ওয়াইফ? জি। এবার পাইছেন আপনি হাতে? আপনার সন্তানদের সাথে আপনার যোগাযোগ আছে? না, সন্তানদের সাথেও যোগাযোগ নাই। আপনার স্ত্রী তার মানে ওকে বিয়ে করেছে, এটা এখন সবাই জানে? হ্যাঁ, সবাই ওরা স্বীকার করছে, আমাদের এলাকার যারা মাতবর তারাও স্বীকার করছে। আপনার যেটা হচ্ছে যে আপনার যে বন্ধু, তার সাথে আপনার কোনো সম্পর্ক আছে এখন? এখন যে এই 1 মাস ধরে 2 মাস আগের থেকে নাই, যেদিন পাস করলো। কখনো জিজ্ঞেস করছিলেন যে তুই? আগে অনেকবার জিজ্ঞেস করছি ভাই। না, আপনি বিয়েটা জানার পরে ওকে একবার জিজ্ঞেস করছিলেন যে তুই কাজটা কেন করলি? বিয়ের আগে যখন কানাকানি হয়েছে তখন ওরা বারবার জিজ্ঞেসি ভাই এই কাজটা যদি হয় আমি মেনে নিতে পারতাম না, এই কাজটা যদি হয় তুই, যে আমি তোর সবসময় বিশ্বাস করছি। না মাইনে তো আপনি নিতে পারবেন না, সেটা আমি জানি, আপনি জানেন, সবাই জানে। কিন্তু কথা হচ্ছে যে ওকে একবার একটা প্রশ্ন করা উচিত ছিল না যে তুই এত ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে থেকে এত ভালোবাসা? এই প্রশ্নটা তো অনেক বলছি, বলি না অনেক বলছি, মানে ওরাকে এইভাবে বলছি যে এটা তো আমি মেনে নিতে পারতাম না, যদি অন্য মানুষের সাথে হয় এটা আমি মেনে নেব, কিন্তু তুই আমার বন্ধু, আমি তোর বিশ্বাস করছি, তো এখন যদি তুই এই কাজ করো তা আমার দুর্বলতার সুযোগ নিস। হ্যাঁ, আর আমার দুর্বলতার সুযোগ নিয়ে এই কাজটা করা কি ঠিক আছে? তো
তো উনি বলছে ওই বলছে করে নাই, বারবার অস্বীকার করছে, বলছে কেমন তার রাখুন তো দেখাইতাম বার করে। মানে এরকম ভাবে রাখছিল রে যে আপনি শুধু আমাকে বলেন, আমি আর গল্পের ভিতরে যাচ্ছি না, যেহেতু আপনার সন্তান আছে, উনি এখন অন্য ঘরের স্ত্রী, দরকার নাই। আপনি শুধু আমাকে একটু বলেন যে গল্পটা আপনি কেন বললেন আজকে আমার কাছে বা লাখো মানুষের কাছে। বললাম যে আমি যে বিশ্বাস করলাম, আমার বউর প্রতি আপত্তি নেই, আমার বউ গেছে আমার আছে, ওরা অনেক ভালোবাসি, এখনো মিস করি, আমি প্রতি রাতে স্বপ্নে দেখি। হ্যাঁ, আমি ওরা বলতে পারতাম কিন্তু না। বউ গেছে, আপত্তি নেই কেন আপনার? আপত্তি আছে, কিন্তু ওই যে আমার বন্ধু তো ওরা বিশ্বাস করে আমি আছি বাড়িতে, এই কারণে আমার না, আপনার বন্ধু তো বন্ধুর জায়গায়, কিন্তু বউ তো আপনার বন্ধুর চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জীবনের ক্ষেত্রে এবং অনেক বেশি ক্লোজ। সেটা বউ তো, বউয়ের সাথে তো আর বন্ধুত্বের কম্পেয়ার হতে পারে না। এখন কিন্তু আমার বউ গেলে বউর- আপনার আপত্তি থাকবে না কেন? আমার বউর আপত্তি আছে, এই কারণে বললাম যে আপত্তি আছে দেখি তো আমি এখনো বিয়ে করিনি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার মাত্র 2 মাসের জন্য 3 মাস হলো জেনেছেন, এখন এই সিদ্ধান্ত নেওয়ার কিছু আসে নাই বিয়ের। কিন্তু আপনার সন্তানদের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনার দুইটা মেয়ের কেউই আপনার কাছে নাই। নাই, আমি এরকম বলছি সন্তান যে দেখ তোর মায়ের আমার ছেড়ে দিছে, আমি কিন্তু তোর মায়ের ছাড়ি নেই, তোর মায়ের ঘৃণা করার দরকার। তুই আমাদের কাছে আয়া পর, আমি দরকার পরে তখন ডাল ভাত পারি, যেমন পারি, আমি তো বিয়ে করিনি। ঠিক আছে, সিদ্ধান্ত ওরা নিয়েছে। এখন আপনি আমাকে বলেন, আপনার যে সম্পত্তি ছিল, যে কয়েক কোটি টাকার সম্পত্তি, এগুলোর কি আছে? আপনার কিছু আছে? না, কিছু নেই। আচ্ছা, আপনি সম্পত্তি হারালেন, স্ত্রী হারালেন, সন্তান হারালেন, সমস্ত কিছু হারালেন, সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডটা সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো। লাস্টে উনি একদম বেইমানি করলো, লাস্টে আমার লাস্ট এই যে এত কিছু হলো, কোন ভুলের কারণে, কি কারণে হলো এটা? আপনি কখনো নিজের ভুলগুলো বের করতে পারছেন? আমি অনেকবার চেষ্টা করছি, যেমন আমি যে এই, ব্যবসা করি লস হয়, তারপর জুয়া খেললাম, এই জুয়া খেলা থেকে আর বার হইতে পারিনি। লাস্ট আমি একদম কলস, মানে টাকা পয়সা নাই, এই কারণে আমার বউ আর পয়সা নিছে যে আমার সন্তান লেখাপড়া করবো, এটা করবো, ভালো অবস্থানে থাকবো, তার এই কারণে। আর ডিভোর্সটা দিছে আমার, সাইন বলছে যে যেই লোকে আসলো যে 3টা সাইন হবে, একটা তুমি দাও, তারপর ডিসিশন না হবে। তো উনি চালাকি করে আমার বন্ধু আবার পাঠাইছে, আমি আরেক গ্রামে ছিলাম, তা উনি বলছে যে একটা সাইন দাও, পরে বিবেচনা হইব, তারপর একটা সাইন দিল। একটা সাইন, দুটো সাইন, তিনটা সাইন, হোয়াটএভার ইট ইজ, এগুলো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আপনার কাছ থেকে সে চলে গেছে এবং সে আপনার বন্ধুকে বিয়ে করেছে আপনার কথা অনুযায়ী। আপনার সন্তান আপনার কাছে নাই, আপনার স্ত্রী আপনার কাছে নাই। কি করে হয়েছে না হয়েছে সেটা বড় কথা না। নাই প্রপার্টি, নাই কিচ্ছু নাই। এই যে এত কিছু না থাকার পেছনের অন্যতম কারণ আপনার, যদি আপনি খুঁজে না পান, তাহলে এটা বড় ফেইলার এবং এটা আরো ভবিষ্যতে আরো বড় ফেল করতে পারেন। আসলে একটা মানুষের জীবনে কি থাকে? একটা ছেলের জীবনে পরিবার না থাকলে, সম্পদ না থাকলে, আপনার জীবনে কিছুই নাই, আপনি zero। একা। হ্যাঁ, একা। কিন্তু একটা কথা হচ্ছে যে আপনার এখান থেকে হয়তো ঘুরে দাঁড়াতে পারেন, আপনি ভালো ভাববেন, আপনার ভবিষ্যতে তো আল্লাহ ভালো লিখে রাখছে, বাট খুব কষ্টের, এটা খুবই নির্মম। এই গল্প, এরকম গল্প আমি খুব কম শুনেছি। আমার মনে পড়ে না যে আমি রেডিওতে এই ধরনের গল্প কখনো পেয়েছি কিনা বা প্রচার করেছি কিনা। তবে গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে পুরুষের বল হয় টাকা, পুরুষের বল হচ্ছে টাকা, এবং পুরুষের পকেটে যতক্ষণ টাকা আছে ততক্ষণ পর্যন্ত সে পুরুষ। এটা গ্রাম অঞ্চলের কথাই বলা হয়, এবং এটা যে কতটা সত্য একটা পরিবার চালানো পুরুষের ক্ষেত্রে, এইটা বলে বোঝানো খুব মুশকিল। মানে এইটা যে সংসার চালায় বা যে কোনো ভাবে সংসারের হাল ধরে আছে, তার জন্য অর্থ কতটা ইম্পর্টেন্ট, আমার মনে হয় এই স্টোরিটা যারা শুনেছেন তারা খুব ভালো করে বুঝবেন। আমার আবার আরেকটা আছে, আমি যখন এই ব্যবসা করছি, ফুটপাতের ব্যবসা করছি, কোনোটাই আমার শুট করে নাই। ফজরের নামাজ পড়ে ব্যবসা আইছি 2000 টাকা লস, মাছের ব্যবসা আইছি, শাকের ব্যবসা করছি লস, ফল গেছি বাদাম তুলে কিনতে, উপরে 5 কেজি ভরে দিয়ে নিচে সব দিয়ে দিছে করাবরই লস। আপনি চেষ্টা করছেন, ভুল করার মধ্যে একটাই করছেন, জুয়া খেলছেন, এটা একটা বড় ভুল ছিল। আমি অন্য কোনো নেশা কিন্তু আপনি করিনি। বহুবার চেষ্টা করছেন, সবগুলোতে আপনি ফেল করছেন। আমার মনে হয় যে এখান থেকে দুটো জিনিস শিক্ষা নেওয়ার আছে, যেটা একটু আগে বলছিলাম যে আমাদের এই যে পুরুষের বল হয় টাকা, এই জায়গাটা অবশ্যই হিসাব করে ব্যবহার করা উচিত। আর উনি যে এতবার ফেল করেছে তার প্রধানতম কারণ হচ্ছে ওনার জমি বিক্রি করা টাকার আগে উনি এই সব ব্যবসার কোনো জায়গাতে ওনার কোনো অভিজ্ঞতা ছিল না, কোনো জায়গাতে অভিজ্ঞতা ছিল না। সো কাঁচা টাকা উনি হাতে পেয়েছে। এখন উনি দেখেন, ওনার কিন্তু নিয়ত ভালো ছিল যে আমি ব্যাংকে রেখে ইন্টারেস্ট খাইতে পারি, সেটা আমি খাবো না, কারণ আমি মুসলমানের ভয়ঙ্করতম গুণার একটা গুণা হচ্ছে ইন্টারেস্ট খাওয়া। ওনার নিয়ত ভালো ছিল, কিন্তু উনি সমস্ত জায়গায় ট্রাই করে 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 সব জায়গায় ফেল করেছে। আর এটা ছিল ওনার পরিবারের জন্য সবচেয়ে শেষ টাকা, কারণ জমি বিক্রি মানে হচ্ছে ওনার অ্যাসেট বলতে আর কিছুই নাই। এটা করে করে যদি উনি লস খেতে থাকে, তাহলে ওনার সংসার জীবন বা ওনার ভবিষ্যৎ সমস্ত কিছু শূন্য হয়ে যেতে পারে। সেই জায়গাটায় একজন হলো জিরো থেকে হিরো হচ্ছে ওনার পাশেই, ওনার ঘরের মধ্যে ওনার বন্ধু, সে কিছুই ছিল না, সে যেভাবেই হোক না কেন, ন্যায় পথে অন্যায় পথে যেভাবেই হোক না কেন, সে হিরো হচ্ছে, টাকা জমাচ্ছে। আরেকটা হচ্ছে এনার কাছে হালাল টাকা আছে, কিন্তু সামহাও উনি বিভিন্নভাবে চেষ্টা করে বিভিন্নভাবে ধরা খেয়ে খেয়ে জিরো হয়ে গেছে। একটা উঠেছে, একটা নেমেছে, এবং এই জিনিসটার মাঝামাঝি থেকেছে ওনার স্ত্রী। তারপরে ওনার সন্তানদের জন্য হোক, ওনার নিজের জন্য হোক,
যেহেতু একটা একপাক্ষিক গল্প, হয়তো ওনারও অনেক অনেক ভুল আছে যেটা এই গল্পে উঠে আসেনি, উনি ওনার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, আর ইনি দিন শেষে পরাজিত একজন মানুষ। এটা খুবই 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 শিক্ষণীয় একটা গল্প। কোনো ব্যবসা, কোনো কিছুতে সেই পরিমাণ ইনভেস্ট করবেন না যেই পরিমাণ ইনভেস্ট আপনার একেবারে মূলধন থেকে করলে খুব রিস্ক হয়। কারণ যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ওই টাকাটা কিন্তু আপনি কোনোভাবেই ফিরাই নিয়ে আসতে পারবেন না, এবং এটা লস মানে হচ্ছে একদম মূলধন থেকে লস। আপনি প্রফিট থেকে এক্সপিরিয়েন্স করতে পারেন। ধরেন আমি নিজেও খুব একটা যে ব্যবসায়ী মানুষ তা না, বাট আমি হলে কি করতাম, আপনি কোন একটা ব্যবসাতে প্রফিট করেছেন, সাফিসিয়েন্ট প্রফিট, আপনি সেই প্রফিট থেকে নতুন একটা বিজনেসের কথা চিন্তা করতে পারেন। তাও শুরু করতে হবে জিরো থেকে, স্টেপ বাই স্টেপ। কিন্তু ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, উনি না বুঝে না শুনে ট্রাকের পিছনে 20-30 লাখ 40 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছে। একজনের মানুষের কথা শুনে উনি গাড়ি লাইনে নেমে গেছে। এই যে বিষয়গুলা, যার কোনো মানে জিরো লেভেলের এক্সপিরিয়েন্স নেই। আপনি কি নিজে গাড়ি চালাতে পারতেন? জি না, উনি গাড়ি চালাতে পারেন, সাইকেলে চালাতে পারে না। তার মানে দেখেন, একজন ড্রাইভার এসে ওনাকে কয় মাস পরে বলতেছে চাকা ফেটে গেছে, যে নিজে গাড়ি চালাতে পারে না, তার নিজে গাড়ি চালানোর সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নাই, তার 30-40 লাখ টাকা এই ধরনের এই জায়গায় ইনভেস্ট। তো এই যে বুদ্ধিগুলা দেওয়ার মতো মানুষ, এগুলো ওনার লাইফে কেউ ছিল না, এবং যে কারণে উনি কোটি টাকার মালিক হওয়ার পরেও উনি আজকে পথের ফকির। এবং পথের ফকির শুধু না, ওনার সংসার জীবন, ওনার 2টা বাচ্চা কেউই ওনার কাছে নাই। সুতরাং একটা কথা আছে না যে অর্থই অনর্থের মূল। এই অর্থ যে অনর্থের মূল, এটা আমি সারা জীবন শুনে এসেছি, বাট এটা কিভাবে অনর্থের মূল হতে পারে সেটার একটা বাস্তব এক্সাম্পল হচ্ছে আজকের এই গল্পটা। আমি আমার সন্তানদেরকে বলছি যে আমি একটা খারাপ মানুষ, আমি খারাপ মানুষ, আমার ব্যবসা করে সব লস, জুয়া খেলে সব লস। আমি যে 12 বছর তোকে খাওয়াইলাম, এইটা তো জুয়া খেলার মতো পাওয়া গেল গা। তোমরা আমার স্বীকার করো না। আমার মাইয়া বলে যে তোমার ডিভোর্স দিলে আমার মায়ে কইছে ভবিষ্যৎ গড়ে দিব। তারপর থেকে আমি আমার মাইয়াকে বলছি আমার নাম্বারটা এটা যদি ওর মা ওকে শিখিয়ে থাকে, এটা যদি আপনার সন্তানের মুখ থেকে এটা বের হয়ে থাকে, তাহলে আমি জানি না এটা হয়েছে কিনা, তাহলে সে সন্তান হিসেবে সুবিধার সন্তান না, এবং সে কুলাঙ্গার ছাড়া কিছুই না। আমি শব্দটা ইউজ করলাম, কারণটা হচ্ছে সন্তান হয়ে কখনো বাবা বা মায়ের জাজমেন্ট করা যায় না। বাবা যদি খারাপও হয়, মা যদি খারাপও হয়, সে পিতা, সে মাতা, এবং তার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোনো মা, কোনো বাবা তার সন্তানকে যদি, ধরেন মা যদি কখনো সন্তানকে তার বাবার এগেনস্টে ব্যবহার করার চেষ্টা করেন, বাবা যদি কোনো সময় সন্তানকে তার মায়ের এগেনস্টে ব্যবহার করার চেষ্টা করেন, নিশ্চিতভাবে সন্তান জীবনের একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারবে যে সেই মাটা ভালো না। আমি এই কথাটা বলছি আমার সন্তানদেরকে, না, এটা করা কখনোই উচিত না, এবং কোনোভাবেই করা উচিত না। সন্তানদেরকে যে শোনো, আমি যদি আজকে বিয়ে করে একটা বউলিয়া ফুর্তি ফার্তি করে থাকতাম, তোমরা আমার কাছে আসতা, আমি দূর করে তারা দিতাম, তাহলে তোমরা আমার অপরাধী বানতা। আমি যা করছি সব ভুল করছি, কিন্তু তুমি আমার নাম্বারটা নাও, মাঝে মাঝে কথা কেউ তোমার নাম্বারও আমার লাগবে না। শোনেন, আমি একটা কথা বলি ভাই আপনাকে, আপনি এই বিষয়গুলো নিয়ে আপনি সবর করেন, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধারণ করেন, আপনি ওদের জন্য মন থেকে দোয়া করেন। আর যখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তানদের যদি আমার কখনো প্রয়োজন হয়, আমি যেন সে সময়টা তাদের পাশে থাকতে পারি। আপনার সন্তানদের যথেষ্ট বয়স হয়নি, বয়স হোক, একটা সময় গিয়ে হয়তো তারা রিয়ালাইজ করতে পারবে। বড়র জন্য সামনের বছরে সিসি দিব 90 না, এটাও খুব একটা বয়স না, সময় ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, হয়তো একটা সময় রিয়ালাইজ করবে। আর আপনি যেসব জীবনে যত অভিজ্ঞতা হয়েছে আপনার, সেই অভিজ্ঞতা থেকে আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, নেক্সট জীবনে আপনি একটু চিন্তা ভাবনা করে স্টেপ ফেলবেন। একটা জিনিস মাথায় আমার ছোট রাখবেন, ভাই বলছে, যেটা ছোট আমার, ওই বিয়ে করে না, ও বলছে যে 8 লাখ টাকা দিব বিদেশ যাওয়ার জন্য। আপনি তাওয়াক্কাল তো আল্লাহ, আপনি আল্লাহর নাম নিয়ে। তখন আমি একদিন গেলাম মানুষ নিয়ে আনতে, তখন ওই কইতেছে আমি যামুগা আমার সময় নাই। আমি কথা তুই জাগা, হ্যাঁ তুই জাগা, তোর কাজ থাকলে সমস্যা নাই। আমি তো পরে দাঁড়ায় রইলাম, পরে 20 মিনিট পরে আইসা দেখি পিছনে ঘরের হাইসের মধ্যে পিছনে দাঁড়ায় রয়েছে। তখন আমি চিন্তা করলাম আর কিছু করি না, দাঁড়া রয়েছে কে, মানে 20 মিনিট আগে গেছে গা। তারপরে আমি আইসা পড়ছি, পরে এরকম গ্যাঞ্জাম চলতেছে, পরে নগদ ক্যাশ সব আমি শেষ করে দিয়েছি। তারপর 4 লক্ষ টাকা আছিল আরেকজনের কাছে, এখন আমার কাছে নগদ ক্যাশ নাই। তারপরে আমি চিন্তা করলাম যে যেটা আরসি ওই, আর যে টাকা রয়েছে এই টাকা আমি সন্তানকে দিব 3 লাখ টাকা, আর 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করবো। মানে আমার বউ রাজি না, কয় না যে টাকা রয়েছে 1 টাকা ধরে দিব না। আমি কিছু 10,000 টাকাই দাও, আমি মাছের ব্যবসা করে না কাজ করতাম। আর আমি তো জীবনে মাটির কাজ মাইসের কাজ করি নাই, মাইসের তো শরম দিব। আমি দরকার পড়ে শাকসবজির ব্যবসা করি, ফুটপাতের। পরে না কইতেছে, পরে আইসে কয় আমু যদি সংসার চালাই ধরো চালাইবা, আর নাইলে নাই, টাকা দাও হইব না। কারণ আমার কাছে আডানো নাই,
তা আটানো নাই, ওই যে সময় আবার ওই যে আমার বন্ধু ফলো করলাম, একবার দরজায় ইশারা দিয়ে আমার বলতেছে মানে যা যা, পরে আইলো, আর পরে ওরে আবার ওই কইতেছে আমার বন্ধু কয় আল্লাহ টেয়ার ডর দেখাইছে, এর লেগে গেছে। আমি আবার যে বলছি যে যদি তুই না আসস আমার 4 লাখ টাকা, আমি আমার সন্তানও চিনি না তোরও চিনি না, 4 লাখ টাকা আমি নিয়ে আমি কিরা কষ্ট করবো রাস্তায় থাকুন। তারপরে ওই আইসতে আমার পরের দিন ওই ফ্ল্যাটে গেলাম, ওই ফ্ল্যাটের মানুষ গেছে গা এই 15-16 দিন পরে, পরে আসছে, পরে 2 রাত আসিল পরে ওই আমার সাথে মানে শরীর টাচ করবে না কিবা যেটা আর কি। আমি আর ই করি না, বেশি জোরাজোরি করি না, যেহেতু সন্তান আছে, একটা 14 বছরের মাইয়া আছে, আমার ছোট মাইয়া কইতেছে। তারপর আমি বললাম যে একদিন আমি রোডে বসে দিয়েছি, বলতেছে আমার বন্ধু বলতেছে তুই আমি দুপুর টাইম যে আমি ভাত খেয়ে এসি, তখন আমি 3 মিনিট পরে আইসা পড়ছি, আইসা দিয়ে ওই আমার বউর সাথে রুমে, মানে অন্য কিছু দেখি না, আমার বউর সাথে রুমে। আমি বলছি যে তুই রুমে কে, তুই না তোর বাসায়, কয় আমার শালারে বেলা ডাক দিতে হয়েছে, আবার ব্যাট টিকিট খেলে। পরে আমি কই কি ব্যাপার, ওই বললো যে এমুডার খুলি দেখেছে অগ বাসায়, আমার বাসায়। পরে এই জিনিসগুলো আমার আবার তখন একটু মাইন্ড নিতে আসি, কিন্তু প্রকাশ করতেছিল। তারপর ওই যে বউ আবার আসলো 1 মাস পরে আসলো, পরে একদিন রাত্রে আমি কইছি আচ্ছা একটা হাসা কথা কইবা, এই যে ওর সাথে যে আবার মানুষও কানাকানি করে। আমার শাশুড়ি আছে 4টা আর কি রানিং, আমার শ্বশুরে বিয়ে করছে অনেকগুলা, 4টা এখন আছে। তা আমার শাশুড়ি গুলা বলতেছে আপনার ওই ছাড়াই সব ঝামেলা লাগাইতেছে আপনার সংসারে। তখন আপনার সংসারে ঝামেলা লাগাইতেছে এই ছাড়াই। আমি বলছি যে আগে তো অনেকবার আইনা দিছে, ওই বলে না সিরিয়াসলি ভাবে আনে না, ওই তো আপনার সংসার ভাঙতেছে। পরে আমি আমার বউর ওই যে এই রাত্রে জিগেলাম যে আচ্ছা একটা হাসা কথা কইব, ওর সাথে কি তোমার সম্পর্ক আছে কিবা, যে আমি এমন সেদিন দেখলাম এমন দায় বললো, আবার এইটা এমন মানে জিগেছি। পরে ওই ফায়ার হয়ে গেছে, কইছে না তবে তোমার লাগে আর সংসারই করা যাবে, তুমি যেহেতু আমার সন্দেহ করছো সংসারই করা যাবে না। আল্লাহ আমি কইছি যে ঠিক আছে যদি ভালো না লাগে তবে তুমি যাও গা। পরের দিন সকালে গেল গা, যাওয়ার পরে 1 মাস হয়ে গেল গা। এখন আমি ওই যে 4 লাখ টাকা বাকি আছে ওই টাকা আস্তে আস্তে আবার আইনা আবার আমার বন্ধু আইনে দিতেছে। আমি যে সময় 4 লাখ টাকা আনি মাইসেরটা, তখন ওই লোকে যায়, ওই লোকে গিয়ে আইনে গুনে দেয়, অর্থই রাখে রাইয়া। আমি তো আর মাইন্ডে নেই নি যে ওই কাম করবো। পরে আমি যখন শেষ, তা আমি এখন ঘর ভাড়া দিতে পারি না, ওই আবার ওর বোনের বাসায় থাকে মোরা সামনে, তখন ঘর ভাড়া দিতে পারি না। মানে লাস্টে কি করলাম, এখন আমার সব শেষ, টাকা নাই। তা আমার সন্তান মাঝখানে আইতো আবার আইতো না, ডাকলে আইতো আবার আইতো না। পরে আমার সন্তান বলতেছে একদিন হঠাৎ 2 মাইয়া কইতেছে তুমি আর আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আপনাকে? হ্যাঁ, আচ্ছা। আমার ছোট মেয়ে কইতেছে তুমি আর আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না ভবিষ্যতে। তা আমি আর অভিমান করে, যেহেতু আমার বাড়ির সামনেই আর কি, একটা সামনেই ওদের গেট, তা আমি আর ওই হিসাব করে ডাকি, মুরগি টুরগি পাকাই, ভাত পাকাই আমি এক্সট্রা। পরে ডাকলে ওরা আয় না, খায় না। তারপর আমি আর যাই নাই। পরে আমি লাস্টে যখন আমার শাশুড়ি তাল্লা লাগাইলো রুমের মধ্যে, আমি আর ভাড়া দিতে পারি না, বেকার। এখন আমি চিন্তা করলাম এই কাজ করবো। তা একটা চাকরি ভাব হয়েছিল এমবি কোম্পানি, যে ব্রিজ টিরিজ করে। আমি আবার পাক শাক পারি মোটামুটি, বাবুরচির আর কি 15,000 টাকা স্যালারি। যেই দিন আমি আসলাম সেই দিন এর আগের দিন ওরা ওই আমাদের এলাকা সাইড আরেক এলাকায় আসলো। এর 3 দিন পরে ওই ফাঁস হয়েছে, ওর সাথে যার বিয়ে হইলো। তারপর আমি শোনার পরে তো আমার মাথা নষ্ট। তারপর আমি চাকরি যাইনি। মানে আপনাকে না জানাই বিয়ে করে ফেলছে তারা? হ্যাঁ, ফাঁস হইলো এটা আপনার সামনে? হ্যাঁ, ফাঁস হইলো। আমার শাশুড়ি বলতেছে, আবার আমার শাশুড়ির আমার শ্বশুর বাড়ির সামনের বাড়ি আমার বোনের বাড়ি। তখন ওই চাকরি লেগে গেছি, পরে মিস্টেক হয়ে গেল, চাকরি বানানি এলাম। বলতেছে তোমার চাকরি কনফার্ম, তবে যে কোনো সময় আমরা পোস্ট খালি হইলে তোমাকে জানাবো। তারপর আমার বোনের বাড়ি গেলাম, এখন তো আমার থাকার জায়গা নাই। আমার যে পুরান বাড়ি বা এক বাড়ি আমি যাই না, হ্যাঁ তাতে যাই না। মানে আমার মা এক ভাইয়ের বাড়ি থাকে, 5 দিন 7 দিন। তা আমাদের জমিন আছে, রুম আছে অনেকগুলা, খাইলে এখন তা আমি একলা। তারপর আমার বোনের বাড়ি গেলাম, বোনের বাড়ি আমার শ্বশুরের দুয়ারের সামনে ওনাদের বিল্ডিং। তখন আমি ঘুমেতে শুনতেছি ঝগড়া, মানে আমার এক শাশুড়ি আরেক শাশুড়ির লাগে ঝগড়া লাগছে, বিয়ে হয়ে গেছে। তারপর আমি কইলাম যে বিয়ে হয়ে গেছে, তা আমি যেই গ্রামে থাকি আবার ওই গ্রামে পরের দিন ফজর উঠতে গেলাম ওর বড় বোনের বাসায় গিয়ে গেলাম। ওর বোন ফাঁস করে না, না বিয়ে হয় নাই মুখ সুমুখে। আমি বললাম যে আমি জানি আমার বউর কাছে কোনো টাকা নাই, আমার সন্তানদের স্কুলে পড়ে কেমনে, চলে কেমনে, আমার বউর আমার শ্বশুরও 1 টাকা দেয়নি, তাহলে চলে কেমনে, আবার গার্মেন্টসও চাকরি করে না, তাহলে এটা জানতে হইব না। আর আমার বউ যে আত্মগোপন করলো, কই থাকে আমার জানায় না, আমার সন্তানটা যে লায়েক, তাহলে আমার কি জানার অধিকার আছে না? আমার লায়েক সন্তানটা মেয়ে ছেলে না তো। তারপর ওনারা কয় না জানতাম হিন্দা থাকবো। তারপর মানুষের করার সাথে বিয়ে হয়ে গেছে। তখন আমি এমনি বার করতে করতে 4 মাস গেল গা। 4 মাস যাওয়ার পরে লাস্টে একদিন গিয়া পাইছি
ঠিকানা মতো ঘরে গিয়ে দিই ফ্রিজ সবকিছু নিউ আর কি নতুন, যমুনা ফ্রিজ, আপনার ম্যাট্রিক্স, এই ফোমের। তারপর ওর হাতে দেখি টাচ মোবাইল আর একটা বাটন মোবাইল। তো ওই যে বন্ধুর নাম্বার ওরা দিয়ে আমি ঘরে গেছি, পরে আমার 2 সন্তান বাইরে দিয়ে আমার চেয়ার পারতেছে, বলতেছে আমরা থাই না বড় মাইয়া কইতাছে। আর পাশাপাশি মহিলা ছেলে কইতেছে মা এটা কিরকম বাপের দিয়া কইতাছে আমরা থাই না, তবে তুই আসলি কইতেন্দা ওই রেছ। পরে আমি ওই ওর ঘরে গেলাম, আরো আগে একবার বিছাইছিলাম, এই ঘর আমি মিস্টেক করছিলাম। তো ওই ঘর আমি দিকুরে যাওয়ার পরে ওই ঘরে ওরা পাই, ওই ঘরে পাওয়ার পরে আমি ওরা এমন অবস্থায় দেখলাম যেমন একটা নর্তকী যে এমনি থাকে এমপি মন্ত্রী জন্য অপেক্ষা করার লেগে, এরকম স্টাইল ওরা করে লেগেছে। 20-25 হাজার টাকা দামের লেহেঙ্গা পিন্ধানো, এরপরে টাচ মোবাইল টোবাইল, মানে গেট আপ একদম ভিআইপি। তারপরে টাচ মোবাইল দিয়ে ফোন দিতেছে ওই আমার বন্ধু যায় ওরে। তারপর আমি তো নাম্বারটা দেখে চিনালাইছি পরে আমার মাথা নষ্ট। তারপর আমি মোবাইলটা নিয়ে ওর থেকে জোরে তখন কি বিয়ে করছে ওরা? হ্যাঁ, তারা আপনাকে জানায় নাই? জানাই না, এর 6-7 মাস আগে বিয়ে করে গেছে, আমি জানতাম না। তারপর ওর 2টা সন্তান আছে, ওর একটা মেয়ে আছে একটা ছেলে আছে, 5-7 বছরের ছেলে আছে। আগের ঘরের? হ্যাঁ, আগের ঘরের বউ আছে। তখন বউ ছিল আগের ঘরের? আগের ঘর এখনো আছে রান্নি। আমরা 2টাই বউ এখন? আমার বউকে বিয়ে করে বাইরে রাখছে, গোপন রাখছে, আত্মগোপন। আচ্ছা। টাকার মালিক আছে ওর বউ বলছে, ওর বউ কইছে লিখতে আমার বলতেছে 2 বছর ধরে যে আরেকটা বিয়ে করবো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার বউ আবার 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ আরেকটা বিয়ে করবো, বাইরে রাখবো। আচ্ছা ভাই, আমি একটু শর্ট করে ফেলি, আমি কয়েকটা প্রশ্ন করি আপনাকে। আপনাকে কি ডিভোর্স দিয়েছে আপনার ওয়াইফ? জি। পেপার পাইছেন আপনি হাতে? আপনার সন্তানদের সাথে আপনার যোগাযোগ আছে? না, সন্তানদের সাথেও যোগাযোগ নাই। আপনার স্ত্রী তার মানে ওকে বিয়ে করেছে, এটা এখন সবাই জানে? হ্যাঁ, সবাই ওরা স্বীকার করছে, আমাদের এলাকার যারা মাতবর চ্যানেল তারাও স্বীকার করছে। Okay, আপনার যেটা হচ্ছে যে আপনার যে বন্ধু, তার সাথে আপনার কোনো সম্পর্ক আছে এখন? এখন এই যে এই 1 মাস ধরে 2 মাস আগের থেকে নাই, যেদিন পাস করলো। আপনি ওকে কখনো জিজ্ঞেস করছিলেন যে তুই? আগে অনেকবার জিজ্ঞেস করছি ভাই। না, আপনি বিয়েটা জানার পর ওকে একবার জিজ্ঞেস করছিলেন যে তুই কাজটা কেন করলি? বিয়ের আগে যখন কানাকানি হয়েছে তখন ওরা বারবার জিজ্ঞেসি ভাই এই কাজটা যদি হয় আমি মেনে নিতে পারতাম না, এই কাজটা যদি হয় তুই, যে আমি তোরে সবসময় বিশ্বাস করছি। না, মাইনে তো আপনি নিতে পারবেন না, সেটা আমি জানি, আপনি জানেন, সবাই জানে। কিন্তু কথা হচ্ছে যে ওকে একবার একটা প্রশ্ন করা উচিত ছিল না যে তুই এত ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে থেকে এত ভালোবাসা এই প্রশ্নটা তো অনেক বলছি, কেন এই কাজটা করলি? বলি না, অনেক বলছি, মানে ওরাকে এইভাবে বলছি যে এটা তো আমি মেনে নিতে পারতাম না, যদি অন্য মানুষের সাথে হয় এটা আমি মেনে নেবো, কিন্তু তুই আমার বন্ধু, আমি তোর বিশ্বাস করছি, তো এখন যদি তুই এই কাজ করো তা আমার দুর্বলতার সুযোগ নিস। হ্যাঁ, আর আমার দুর্বলতার সুযোগ নিয়ে এই কাজটা করা কি ঠিক আছে? তো উনি বলছে, ওই বলছে করে নাই, বারবার অস্বীকার করছে, বলছে কেমন তার এক পর্যন্ত দেখাইতাম বারবিরা, মানে এরকম ভাবে রাখছিল রে। আপনি শুধু আমাকে বলেন, আমি আর গল্পের ভিতরে যাচ্ছি না, যেহেতু আপনার সন্তান আছে, উনি এখন অন্য ঘরের স্ত্রী, দরকার নাই। আপনি শুধু আমাকে একটু বলেন যে গল্পটা আপনি কেন বললেন আজকে আমার কাছে বা লাখো মানুষের কাছে? বললাম যে আমি যে বিশ্বাস করলাম, আমার বউর প্রতি আপত্তি নাই, আমার বউ গেছে আমার আছে, ওরা অনেক ভালোবাসি, এখনো মিস করি, আমি প্রতি রাতে স্বপ্নে দেখি। হ্যাঁ, আমি ওরা বলতে পারতাম না। বউ গেছে, আপত্তি নাই কেন আপনার? আপত্তি আছে, কিন্তু ওই যে আমার বন্ধু তো ওরা বিশ্বাস করে আমি আছি বাড়িতে, এই কারণে আপনার বন্ধু তো বন্ধুর জায়গায়, কিন্তু বউ তো আপনার বন্ধুর চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জীবনের ক্ষেত্রে এবং অনেক বেশি ক্লোজ। সেটা বউ তো, বউয়ের সাথে তার বন্ধুত্বের কম্পেয়ার হতে পারে না, কিন্তু আমার বউর আপত্তি থাকবে না কেন? আমার বউর আপত্তি আছে, এই কারণে বললাম যে আপত্তি আছে দেখি, তাই আমি এখনো বিয়ে করিনি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার মাত্র 2 মাসের জন্য 3 মাস হলো জেনেছেন, এখনই সিদ্ধান্ত নেওয়ার কিছু আসে নাই বিয়ের, কিন্তু আপনার সন্তানদের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনার 2টা মেয়ের কেউই আপনার কাছে নাই। আমি এরকম বলছি সন্তান যে দেখ তোর মায়ের আমার ছেড়ে দিছে, আমি কিন্তু তোর মায়ের ছাড়ি নেই, তোর মায়ের ঘৃণা করার দরকার। তুই আমাদের কাছে আয়া পর, আমি দরকার পরে তোকে ডাল ভাত পারি, যেমনি পারি, আমি তো বিয়ে করিনি। ঠিক আছে, সিদ্ধান্ত ওরা নিয়েছে। এখন আপনি আমাকে বলেন, আপনার যে সম্পত্তি ছিল, যে কয়েক কোটি টাকার সম্পত্তি, এগুলোর কি আছে? আপনার কিছু আছে? না, কিছু নেই। আচ্ছা, আপনি সম্পত্তি হারালেন, স্ত্রী হারালেন, সন্তান হারালেন, সমস্ত কিছু হারালেন, সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডটা সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো। লাস্টে উনি একদম বেইমানি করলো, লাস্টে আমার লাস্ট। এই যে এত কিছু হলো, কোন ভুলের কারণে, কি কারণে হলো এটা? আপনি কখনো নিজের ভুলগুলো বের করতে পারছেন? আমি অনেকবার চেষ্টা করছি, যেমন আমি যে ব্যবসা করি লস হয়, তারপরে জুয়া খেললাম, এই জুয়া খেলা থেকে আর বার হইতে পারিনি। লাস্ট আমি একদম কলস, মানে টাকা পয়সা নাই, এই কারণে আমার বউ আর পয়সা নিছে যে আমার সন্তান লেখাপড়া করবো, এটা করবো, ভালো অবস্থানে থাকবো, তার এই কারণে। আর ডিভোর্সটা দিছে, আমার সাইন বলছে যে যেই লোকে আসলো যে 3টা সাইন হবে, একটা তুমি দাও, তারপর ডিসিশন না হবে। তো উনি চালাকি করে আমার বন্ধু আবার পাঠাইছে, আমি আরেক গ্রামে ছিলাম, তা উনি বলছে যে একটা সাইন দাও, পরে বিবেচনা হইব, তারপর একটা সাইন নিল, একটা সাইন, 2টা সাইন, 3টা সাইন, হোয়াট এভার ইট ইজ,
এগুলো বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনার কাছ থেকে সে চলে গেছে এবং সে আপনার বন্ধুকে বিয়ে করেছে আপনার কথা অনুযায়ী। আপনার সন্তান আপনার কাছে নাই, আপনার স্ত্রী আপনার কাছে নাই। কি করে হয়েছে না হয়েছে সেটা বড় কথা না, নাই প্রপার্টি নাই, কিচ্ছু নাই। এই যে এত কিছু না থাকার পেছনের অন্যতম কারণ আপনার যদি আপনি খুঁজে না পান তাহলে এটা বড় ফেইলার, এবং এটা আরো ভবিষ্যতে আরো বড় ফেল করতে পারেন। আসলে একটা মানুষের জীবনে কি থাকে, একটা ছেলের জীবনে পরিবার না থাকলে, সম্পদ না থাকলে আপনার জীবনে কিছুই নাই, আপনি এক zero। বছর ধরে একা। হ্যাঁ, একা। কিন্তু একটা কথা হচ্ছে যে আপনার এখান থেকে হয়তো ঘুরে দাঁড়াতে পারেন, আপনি ভালো ভাববেন, আপনার ভবিষ্যতে তো আল্লাহ ভালো লিখে রাখছে, বাট খুব কষ্টের, এটা খুবই নির্মম। এই গল্প, এরকম গল্প আমি খুব কম শুনেছি। আমার মনে পড়ে না যে আমি রেডিওতে এর ধরনের গল্প কখনো পেয়েছি কিনা বা প্রচার করেছি কিনা। তবে গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে পুরুষের বল হয় টাকা, পুরুষের বল হচ্ছে টাকা, এবং পুরুষের পকেটে যতক্ষণ টাকা আছে ততক্ষণ পর্যন্ত সে পুরুষ। এটা গ্রাম অঞ্চলের কথাই বলা হয়, এবং এটা যে কতটা সত্য একটা পরিবার